তার মানে স্কোপাস হচ্ছে আমার সেটাকে ইন্ডেক্স করছে কিনা বা সেটাকে স্বীকৃতি দিচ্ছে কিনা। ঠিক আছে। তো জার্নাল আছে একটা, পাবলিশার আছে একটা, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে পাবলিশার, একটা হচ্ছে জার্নাল। জার্নাল কি? যেগুলো হচ্ছে বিভিন্ন আর্টিকেল গুলোকে আমাদের সংরক্ষণ করে রাখে, লিটারেচার সংরক্ষণ করে রাখে, এগুলো জার্নাল বলে। এবং ওই জার্নাল গুলোকে যারা হচ্ছে পরিচালনা করে, যে কোম্পানি পরিচালনা করে, তাকে বলে পাবলিশার। যেমন আপনারা সবাই জানেন, একটা কেউ একজন আমাকে বলেন যে সে আসলে পাবলিশার কি নাম জানে কিনা, কেউ যদি কি বলতে পারবেন যে একটা পাবলিশারের নাম? কোনো ধারণা আছে কি? থাকলে বলতে পারেন, মাইক অন করে বলতে পারেন, না হলে আমি কন্টিনিউ করি, সমস্যা নেই। মনে করেন যে আমি যদি লিখি উইলি, দেখেন উইলি, ঠিক আছে, উইলি, উইলি, ঠিক আছে, উইলি। তো উইলি হচ্ছে কি, দেখেন একটা, এটা এটা একটা পাবলিশিং কোম্পানি, দেখেন এখানে লেখা আছে উইলি পাবলিশিং কোম্পানি, ঠিক আছে। না, রিসার্চ গেট কিন্তু আপনার হচ্ছে ইয়ে না, হ্যাঁ, রিসার্চ গেট কোনো পাবলিশার না। রিসার্চ গেট হচ্ছে একটা প্রোফাইল, হ্যাঁ। আর রিসার্চ গেট, গুগল স্কলার, এগুলো প্রোফাইল, হ্যাঁ। আর গুগল স্কলার যে এখানে আমরা আর্টিকেল গুলো পাই, গুগল স্কলার হচ্ছে ডেটাবেস, যেখানে আমরা লিটারেচার পাই, আর্টিকেল গুলো পাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে স্প্রিঞ্জার, হ্যাঁ, নেচার, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হচ্ছে পাবলিশার। নেচার পাবলিশার আছে, স্প্রিঞ্জার পাবলিশার আছে, ঠিক আছে। তো এই নেচার, এখন একটা আছে স্প্রিঞ্জার নেচার, ঠিক আছে। তো ওরা দুই, যেমন সাইন্টিফিক রিপোর্ট নেচার জার্নাল, হ্যাঁ। তো ও কিন্তু হচ্ছে স্প্রিঞ্জার নেচারের মধ্যে ইনক্লুডেড। ওই যে স্প্রিঞ্জার পাবলিশাররা সেই জিনিসটা ডিল করে, হুম। তো এখানে দেখেন এই যে উইলি পাবলিশিং কোম্পানি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এলসেভিয়ার, হ্যাঁ, এই যে এলসেভিয়ার, এই যে এলসেভিয়ার পাবলিশিং কোম্পানি, ঠিক আছে। দেখেন বলা আছে কি পাবলিশার কোম্পানি, যখন আমি সার্চ করলাম, দেখেন যখন আমি সার্চ করতে গেলাম, দেখেন কি আসলো, পাবলিশিং কোম্পানি, হ্যাঁ। তারপরে স্প্রিঞ্জার, ঠিক আছে, এই দেখেন স্প্রিঞ্জার নেচার পাবলিশিং কোম্পানি। তারপরে টেইলর এন্ড ফ্রান্সিস, এই যে দেখেন টেইলর এন্ড ফ্রান্সিস কোম্পানি, ঠিক আছে, কোম্পানি, এটাও পাবলিশিং কোম্পানি, ঠিক আছে, কোম্পানি। তারপরে স্যাগি, স্যাগি পাবলিশিং কোম্পানি, ঠিক আছে। অনেক আছে, অনেক আছে পাবলিশার কোম্পানি। এটা আমি তাহলে বুঝাই, দেখেন টেইলর এন্ড ফ্রান্সিসের আন্ডারে অনেক জার্নাল আছে, উইলির আন্ডারে অনেক জার্নাল আছে, স্পিনজারের আন্ডারে অনেক জার্নাল আছে, এলসিবিআর আন্ডারে অনেক জার্নাল আছে। তাহলে সমস্ত জার্নাল গুলো কি হচ্ছে, দেখেন প্রত্যেকটা জার্নাল কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে কিছু জার্নাল হচ্ছে উইলিতে থাকে, কিছু জার্নাল টেইলর ফ্রান্সিসে, কিছু জার্নাল এলসিবিআরে। তার মানে কি, আমার হচ্ছে পাবলিশার কারা, যারা হচ্ছে জার্নালকে নিয়ন্ত্রণ করে বা জার্নাল তাদের আন্ডারে থাকে, হুম। তো জার্নাল হচ্ছে কিসের আন্ডারে থাকে, পাবলিশারের আন্ডারে থাকে। জটিল মনে হচ্ছে কি, নাকি মানে বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমি আবার বলবো। রেসপন্স করেন যে বুঝতে পারছেন, ইয়েস। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের আবার একটু রিপিট করি, যে আমাদের অনেকগুলো জার্নাল আছে, অনেকগুলো পাবলিশিং কোম্পানি আছে। এক একটা পাবলিশিং কোম্পানির আন্ডারে অনেকগুলো জার্নাল থাকে, হ্যাঁ। তো এই যে জার্নাল গুলো, এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির আন্ডারে থাকে। উইলির আন্ডারে অনেকগুলো জার্নাল, হ্যাঁ। আবার এমডিপিআই আছে, ফ্রন্টিয়ার্স আছে, এগুলো কিন্তু পাবলিশার কোম্পানি, ঠিক আছে। এমডিপিআই আন্ডারে অনেক জার্নাল আছে, হ্যাঁ। ফ্রন্টিয়ার্স এর আন্ডারে অনেক জার্নাল আছে। এরকম এদের আন্ডারে অনেকগুলো জার্নাল থাকে, ঠিক আছে। তো এবার আসি আমি, যে জার্নালে পাবলিশ আমরা করলাম, সাপোজ মনে করেন যে ফুড বায়োসায়েন্স ধরলাম, তারপরে আপনার ধরলাম হচ্ছে ব্রেন এন্ড বিহেভিয়ার ধরলাম, তারপরে আপনার
আমি একদম তিনটা একটু কমন দিয়ে আমি বুঝাবো, ঠিক আছে? খুবই কনসেপ্টটা একটু ক্লিয়ার হবেন এই বিষয়গুলো, এগুলো অনেকে বোঝে না, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন খারাপ জার্নাল তারা পাবলিকেশন করে, ঠিক আছে? তো আমি যে জার্নাল বলতেছি এই জার্নাল গুলো আমার পাবলিকেশন আছে, এই জন্য আমি ধরছি যাতে আপনারাও বুঝতে সুবিধা সুবিধা হয় আপনাদের। তো দেখেন, জার্নালে যে আমরা পাবলিকেশন করবো এক্ষেত্রে মানে কারা কারা জানেন যে কত টাকা লাগে? আচ্ছা, পাবলিশিং কোম্পানির মধ্যে কোনো র্যাঙ্ক নাই এখানে, ঠিক আছে? র্যাঙ্ক বলতে কি, কোন যদি এস্টাবলিশড, হ্যাঁ মনে করেন যে আহ, আচ্ছা আমরা সবচেয়ে বেশি জামা কাপড় ছেলেদের যদি ব্র্যান্ড বলি, ইজি আমরা একটা ব্র্যান্ড জানি, তারপরে হচ্ছে আপনার রিচম্যান, এগুলো ব্র্যান্ড না? তো এখন মনে করেন যে আপনি নতুন একটা ব্র্যান্ড খুলতেছেন, আপনি একটা কোম্পানি খুলতেছেন নতুন পোশাকের, কিন্তু সেটার কোয়ালিটি সবকিছুই ভালো, মোটামুটি মনে করেন আপনি শুরু করতেছেন আর কি, কিন্তু রিচ ম্যান ইজির যেই ব্র্যান্ড ভ্যালু বা যেই রকম সবাই গুরুত্ব দাম দিবে আপনারটা তো দিবে না, ঠিক আছে? একটা ব্যাপার থাকে। আর একটা জার্নাল উইলির হয়ে গেছে দেখে খুব ভালো, আবার আবার হচ্ছে এলসিবিআর হয়ে গেছে দেখে খুব ভালো, বিষয়টা এরকমও না, ঠিক আছে? একটা জার্নাল স্কোপাস ইন্ডেক্সেস হইতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে, অর্থাৎ কোনো একটা জার্নাল আজকে মনে করো লঞ্চ হইলো, হ্যাঁ, লঞ্চ হয়ে সেটা উইলির আন্ডারে গেল, তখন সাথে সাথে সেটা র্যাঙ্ক Q1 Q2 Q3 হয়ে যাবে না, বা এবং আপনার ওইভাবে ইন্ডেক্স তো হবে না, স্কোপাস ইন্ডেক্সও হবে না। এর জন্য নিড টাইম, টাইম তো প্রয়োজন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাকে বলেন যে আহ, মনে করেন আমি জার্নালে পাবলিকেশন করতে চাই, পাবলিশ করতে চাই, আমার সব আঁকে ওকে, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং শেষ, এক্ষেত্রে এখন আমি জার্নালে পাবলিশ করবো, এক্ষেত্রে আমার টাকা লাগবে কি লাগবে না? সবাই রেসপন্স করেন, যা জানেন সেটাই রেসপন্স করেন, যে টাকা লাগবে কি লাগবে না। কেউ বলতে না। হ্যাঁ, টাকা লাগবে, টাকা লাগবে যদি আপনি ওপেন অ্যাক্সেস এ পাবলিশ করতে চান। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, আমি ওই জার্নাল ওই জার্নাল গেলাম, ওই জার্নালে আমি ওপেন অ্যাক্সেস এ করতে যাচ্ছি না, অন্যভাবে করতে যাচ্ছি, কিন্তু একটা অনেক জার্নাল আছে যেগুলো শুধুই ওপেন অ্যাক্সেস। হ্যাঁ, না এইটা এটা একজন বলছেন ভালো জার্নাল হলে লাগবে, নতুন জার্নাল হলে লাগবে না, এটা এটা রং কনসেপ্ট, ঠিক আছে? ভালো জার্নাল Q1 জার্নাল এসি লাগবে না বা টাকা লাগবে না, আবার খারাপ জার্নাল টাকা লাগবে। কারণ হচ্ছে, যদি কোনো একটা জার্নাল ওপেন অ্যাক্সেস হয় শুধুমাত্র, সে ওপেন অ্যাক্সেস হইলে সেখানে অবশ্যই টাকা লাগবে। আর যদি কোনো একটা জার্নাল হাইব্রিড হয় অথবা সাপোর্টস ওপেন অ্যাক্সেস হয়, হ্যাঁ, বা ওপেন অ্যাক্সেস ওয়েব দেওয়া দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না। যেমন সাপোজ ফুড বায়োসায়েন্স, দেখেন এখানে একটা কথা আছে, দেখেন ফুড বায়োসায়েন্স এখানে লেখা আছে সাপোর্টস ওপেন অ্যাক্সেস, তার মানে এই জার্নালটা দুই ভাবে পাবলিকেশন করে, দেখেন এখানে লেখা আছে ওপেন অ্যাক্সেস সাবস্ক্রিপশন। যদি আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে চান তাহলে আপনার $3,210 লাগবে, যার মানে বাংলাদেশি টাকায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষর মতো, এরকম একটা অ্যারাউন্ড ফিগার, ঠিক আছে? আর যদি আপনি সাবস্ক্রিপশন সিস্টেমে করেন তাহলে আপনার নো পাবলিকেশন ফি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে ভাই ওপেন অ্যাক্সেস হইলে কি লাভ আর এই পদ্ধতি হইলে কি লাভ? ওপেন অ্যাক্সেস হইলে আপনার লাভ আছে সাইটেশনে শুধুমাত্র, যে আপনার থেকে বেশি ইনফরমেশন সবাই পড়তে পারবে, যা রিডাররা, এবং সেখান থেকে সাইট করতে পারবে আপনার আর্টিকেলকে। আর আপনার এখানে লস কি? লস হচ্ছে আপনি টাকা দিয়ে এটাকে রাখতেছেন, রিডাররা লাভবান হবে বেশি। মনে করেন যে আপনার একটা আর্টিকেল আপনি এই জার্নালে সাবস্ক্রিপশন পদ্ধতিতে পাবলিশ করলেন, সেক্ষেত্রে আমি কিন্তু ফ্রিতে সেটা পড়তে পারবো না, টাকা লাগবে আমার, আমি পড়তে গেলে জার্নালে আমি সেই আর্টিকেলটা পড়তে গেলে আমার কি লাগবে? টাকা লাগবে পুরোটা পড়তে গেলে। কিন্তু যদি আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করেন সেক্ষেত্রে আমি ইজিলি সেটা পড়তে পারবো। এখানে আপনার লাভ ওইটাই যে আপনি যখন আপনার আর্টিকেল আমি ইজিলি পড়তে পারবো, সাইটেশন করার পসিবিলিটি বেশি। দেখবেন ওপেন অ্যাক্সেস আর্টিকেল গুলোতে প্রথম 2 বছরেও ভালো ভালো সাইটেশন হয়। কেন হয়? কারণ তারা হচ্ছে আপনার ফুল আর্টিকেল গুলো পড়তে পারে। অনেক আর্টিকেল আছে যেগুলো হচ্ছে ফুল, মানে ফুলটা অ্যাক্সেস পায় না, সেক্ষেত্রে সাইটেশন সেরকম করতে পারে না। তাহলে বুঝতে পারছেন? এবার আসি আমি এখন জিনিস একটাই, যেমন সাপোর্টস ওপেন অ্যাক্সেস, এটা হচ্ছে এরা হচ্ছে এলসিবিআর এর ক্ষেত্রে, ঠিক আছে?
আপনি যদি স্পিন যারা দেখবেন দেখবেন এখানে হাইব্রিড লেখা আছে, তার মানে কি এখানেও সেম প্রসেস, দুইটাই যে কোনো দুই পদ্ধতি আপনি করতে পারবেন, চাইলে ওপেন অ্যাক্সেস, চাইলে কি সাবস্ক্রিপশন সিস্টেম। ঠিক আছে, জাস্ট নাম হচ্ছে কি হাইব্রিড, তার মানে কি একই জিনিস, এই জায়গায় দিছে সাপোর্ট ওপেন অ্যাক্সেস হিসেবে আর এখানে দিছে কি হিসেবে, হাইব্রিড হিসেবে। এখন আমি দেখি আপনাকে তার একটা জিনিস দেখাই, সাইন্টিফিক রিপোর্ট, ইটস নেচার নেচার জার্নাল, হ্যাঁ এই দেখেন এটা লেখা আছে এন ওপেন অ্যাক্সেস, এন ওপেন অ্যাক্সেস, এন ওপেন অ্যাক্সেস নেচার পোর্টফোলিও জার্নাল, এখানে আমার পাবলিকেশন আছে। তো এই যে ওপেন অ্যাক্সেস, সেক্ষেত্রে আপনার কি এপিসি অবশ্যই লাগবে। এখন যদি আপনি হচ্ছে নিম্ন দেশের হন বা আয়ের দেশের হন, যদি আপনি তাদেরকে রিকোয়েস্ট করেন, আপনি যদি তাদেরকে মেইল করেন, তাদেরকে প্রুভমেন্ট দেখান যে আপনার পক্ষে আসলে বিয়ার করা এপিসি পসিবল না, তখন অনেক ক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে কি করতে পারে, ফ্রি করে দিতে পারে, ইটস নট শিওর, দিতে পারে, তাদের তাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বাট ওপেন অ্যাক্সেস জার্নালে পাবলিশন করতে হলে অবশ্যই টাকা লাগবে, ঠিক আছে। আসেন এইটা গেল। এবার আমি দেখাই উইলির ব্যাপারটা। উইলির ব্যাপারটা হচ্ছে কি, উইলিতে এখন বাংলাদেশের জন্য ম্যাক্সিমাম জার্নাল, প্রায় 85% জার্নাল হচ্ছে ওয়েবিনার দেয়, ওপেন অ্যাক্সেসের জন্য ওয়েবিনার। যেমন এই জার্নালে যদি বলি, এই জার্নাল হচ্ছে আপনার আপনার এখন হচ্ছে যে ওপেন অ্যাক্সেস, ঠিক আছে, কাদের জন্য, বাংলাদেশে যদি করসপন্ডেন্স অথর হয়, করসপন্ডেন্স অথর যদি বাংলাদেশি হয়, তাহলে তারা ওয়েবিনার ফুল করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে উইলির ক্ষেত্রে, হ্যাঁ। আবার উইলির অনেক অনেক জার্নাল আছে যেগুলো আসলে ফুল ওয়েবিনার দেয় না বা পুরোপুরি ছাড় দেয় না। বাট ম্যাক্সিমাম 85% বাংলাদেশের জন্য, বাংলাদেশে যদি হচ্ছে এই করসপন্ডেন্স অর্থাৎ যদি বাংলাদেশের পক্ষ থেকে হয়, বাংলাদেশ থেকে বাংলাদেশি হয়, তখন তাকে ফুল ওয়েবিনার দেওয়া হয়, এপিসি চার্জ একদম জিরো করে দেওয়া হয়, ঠিক আছে। বুঝতে পারছেন কি এতটুকু? না, ওয়েবনিয়ার বিষয়টা কি, ওয়েবনিয়ারের যদি আমি বললাম যেটা, যেখানে আপনার কান্ট্রি বেস কোনো ওয়েবনিয়ার নাই, যেটা উইলিতে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আগে হচ্ছে আর্টিকেল সাবমিশনের আগে যদি তাদের এরকম সুযোগ থাকে, ওরা অনেক সময় বলে যে আমরা হচ্ছে এপিসি চার্জ মকুব করবো এই শর্তে, হ্যাঁ এটা আপনার গাইডলাইনে গিয়ে দেখে নিতে হবে। যদি এরকম থাকে তাহলে আপনি করতে পারবেন অ্যাপ্লাই, তাদের তাদের জার্নাল এডিটর বরাবর করতে পারেন, বা পাবলিশার, তাদের পাবলিশার যেই সেক্টরটা আছে সেখানে আপনি মেল করতে পারেন, করার পর তারা অ্যাপ্রুভ করলে আপনি আগাইতে পারেন, ঠিক আছে। আর এটা অ্যাকসেপ্টেন্স হওয়ার পরেও হইতে পারে, দুই ভাবেই হইতে পারে। যেমন অনেকে সায়েন্টিফিক রিপোর্টে কি করে, আগে সাবমিট করে দেন পরে যখন অ্যাকসেপ্ট হয় তখন হচ্ছে ওয়েবিনারের জন্য রিকোয়েস্ট করে। আবার অনেকে কি হচ্ছে আগে ওয়েবিনারের জন্য রিকোয়েস্ট করে, যখন তারা অ্যাপ্রুভ করে তখন তারা সাবমিট করে। এটা ডিপেন্ড করে অথরদের উপরে, হ্যাঁ। এটা তো আসলে বিভিন্ন আর্টিকেল সাবমিশনের কাজ তো ম্যাক্সিমাম প্রফেসররা করে, তো তারা আসলে বিষয়টা ওইভাবেই হ্যান্ডেল করে, এটা আমাদের আহ, মাথার মধ্যে না। বাট যারা এক্সপার্ট হয়ে যায়, অর্থাৎ মনে করেন যে আপনি 2-3 বছর লাগাতার অনেক কাজ করছেন, আপনি বুঝতে পারতেছেন বিষয়গুলো, তখন আপনি সাবমিশনে যেতে পারেন। যেমন আমি এখন করেসপন্ডেন্স করি, আমার প্রায় আহ 30 থেকে 35টা আর্টিকেল করেসপন্ডেন্সের মাধ্যমে পাবলিকেশন অলরেডি আছে, এবং আমার অলরেডি সাবমিশনে আছে আরো 30-40, যেগুলোতে আমি করেসপন্ডেন্স অথর, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে এক্সপার্টাইজ হয়েছেন, এটা আপনার উপর এভাবে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আগে যে বাংলাদেশে যে যেই হচ্ছে যে রেজিমটা ছিল বাংলাদেশে, যে স্টুডেন্টরা আসলে সুপারভাইজার সুপারভাইজার যে আছে তার হাত ধরে ছাড়াই সাবমিশনে যায় না, ভয় করে পারে না, হ্যাঁ, সেটা এখন আসলে টোটাল অনেকটা ইজি হয়ে যাচ্ছে, বিভিন্ন কোর্স বিভিন্ন ভাবে শেখানোর মাধ্যমে সেই জিনিসগুলো ইজি হয়ে যাচ্ছে। বাট জার্নাল ব্যাপারটি, জার্নাল আপনাকে আসলে বড় মাপের মানুষ হিসেবে মনে করে, এই যে এই জন্য আপনার নলেজটা আসলে সেরকম ইংলিশ না হলে এই ফিল্ডে, মানে সাবমিশন মানে ফিল্ডে আসলে আসা উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু কি বুঝতে পারছেন, বা এর মধ্যে যদি যে কোনো প্রশ্ন বা না বুঝতে থাকে, পারলে না না বুঝলে আমাকে আবার বলেন, আমি আবার আপনাদেরকে রিপিটিশন করতেছি, সমস্যা নেই। বা কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে আনমিউট করে বলতে পারেন যে ভাই আমার স্পেসিফিক এই জায়গাটা আমি বুঝি নাই, বা আমার এই জিনিসটা আমি আর একটু যদি ডিপলি বলতেন বা আবার যদি রিপিট করতেন তাহলে ভালো হতো। কারণ আমার কথা হচ্ছে শিখে যান, হ্যাঁ, শিখে যান, এই জিনিসগুলো বুঝে যান। ভাইয়া আমি ওপেন অ্যাক্সেস বলতে কি বুঝাইছেন এটা বুঝি নাই। আচ্ছা, ওপেন এক্সেস, এখন আমি বাংলা করি, মনে করেন যে বললাম যে ওপেন অ্যাক্সেস,
অ্যাক্সেস মানে কি? মনে করেন যে আমরা ব্যক্তিগত সম্পদ না একটা, মনে করেন যে আপনার সম্পত্তি, আপনার বাসা আহ, বা আপনার হচ্ছে জমি জমা হোক, আপনার মনে করেন যে কোনো জিনিস হোক, সেটা একটা একটা আপনার না প্রপার্টিটা। সেরকম সাইন্টিফিক কমিউনিটি রিসার্চ আর্টিকেলও আপনার একটা হচ্ছে কি, আপনার হচ্ছে সম্পদ বা আপনার জিনিস। এখন সেটার মধ্যে আপনি এক্সেস কাউকে দিবেন কি দিবেন না, এটা ডিপেন্ড করে। এখন মনে করেন আপনি ওপেন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে করণীয় কি দেখেন, এই যে জার্নাল গুলো আছে, এই যে পাবলিশার কোম্পানি গুলো আছে, এরা দুইটা জিনিস করে, নিজেরা লাভবান হয়, নিজেরা লাভ করে। আবার এই যে এই পুরো সিস্টেমটাকে যে টিকে রাখতেছে, বা আপনার আর্টিকেল গুলোকে যে বছরের পর বছর তারা হচ্ছে স্টোর করে রাখবে, সেটারও একটা কস্ট আছে, তাই না? তো এই কষ্টটা তারা দুই ভাবে বিয়ার করে। কয়ভাবে? দুই ভাবে। হয় অথরদের থেকে নিবে, না হয় যারা পড়তে আসবে আর্টিকেল তাদের থেকে নিবে। ঠিক আছে, তার মানে কি, আমার যে জার্নাল গুলো আছে সেই জার্নাল গুলো তো আমার আর্টিকেলটাতে সংরক্ষণ করে রাখবে, তার জন্য তো তাদের একটা মেইনটেনেন্স কস্ট আছে। যে তারা ওয়েবসাইট আছে তাদের, ওয়েবসাইটের একটা মেইনটেনেন্স কস্ট আছে, অনেক সময় এডিটরদের কিছু দেয়, অনেক সময় রিভিউয়ারদের জন্য কিছু দেয়। তো সব মিলে তাদের একটা মেইনটেনেন্স কস্ট আছে। এখন এই সারা জীবনের জন্য একটা কষ্ট তাদের নিতে হবে, এখন এই কষ্ট তারা দুই ভাবে ম্যানেজ করে। হয় তারা অথরদের থেকে নেয়, অথবা তারা কি রিডার থেকে, রিডার যারা তাদের থেকে নেয়, যারা আর্টিকেলটা পড়তে আসবে তাদের থেকে নেবে। কি হবে দেখেন, আমি আপনাকে দেখাই। এই মনে করেন ফুটবল সায়েন্স যে আর্টিকেল, ঠিক আছে, এই যে একটা রিসার্চ আর্টিকেল, দেখেন এখানে লেখা আছে অ্যাবস্ট্রাক্ট অনলি। তার মানে কি, আমি এই আর্টিকেলে শুধু অ্যাবস্ট্রাক্ট পড়তে পারবো। আবার নিচে একটা দেখেন, এখানে বলা আছে যে রিভিউ আর্টিকেল ওপেন অ্যাক্সেস। তার মানে কি, পুরো আর্টিকেলে অ্যাক্সেস দেওয়া আছে এবং এখানে ভিউ পিডিএফ ও দেওয়া আছে। তার মানে আমি আর্টিকেলে গেলে আর্টিকেল, পুরো আর্টিকেল আমি পড়তে পারতেছি, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এই আর্টিকেল ক্ষেত্রে আমি যাই, দেখেন আমি পিডিএফ কিন্তু পাবো না। ঠিক আছে, দেখেন এখানে আমি পিডিএফ আমি পাচ্ছি না, শুধুমাত্র এতটুকু অংশ আমি পাচ্ছি, ঠিক আছে, শেষ। আমাকে কিন্তু আর পুরো অ্যাক্সেস কিন্তু দেয় নাই। তার মানে কি, এখানে কি হয়েছে, এখানে অথররা সাবস্ক্রিপশন পদ্ধতিতে পাবলিশ করছে, যেখানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট দেখা যাবে। এখন যদি আমি এটা দেখতে চাই, তখন আমার কি করতে হবে, আমার এই আর্টিকেলটা কি করতে হবে, আমার এই আর্টিকেলটা তাদের থেকে কিনতে হবে, বা টাকা দিয়ে আমার হচ্ছে পে করে নিতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ওপেন অ্যাক্সেস হলে কি হবে, সবাই এটা পড়তে পারবে, তখন কি করতে হবে, অথররা টাকা দিয়ে জার্নালে পাবলিশ করবে। আর সাবস্ক্রিপশন পদ্ধতিতে কি হবে, যে অথররা শুধুমাত্র কি পড়বে, আমার অ্যাবস্ট্রাক্ট পড়বে। যদি তারা পড়তে চায় তাহলে এই যে পারচেজ পিডিএফ, এখানে ক্লিক করে পারচেজ করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে পারচেজ করবে কি কি, এই ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এ হলো ব্যাপার। বুঝতে পারছেন? বুঝতে পারলে ইয়েস বলেন, আর যদি কারো আরো আর কোনো প্রশ্ন থাকে বলতে তাহলে পারেন। জি। তাহলে দুইটা সিস্টেম, একটা হচ্ছে হ্যাঁ, ওপেন সাবস্ক্রিপশন আর একটা হচ্ছে পেমেন্ট। হ্যাঁ। কোনোটাই ফ্রি থাকে না, তাই না? ফ্রি ওই যে হয় না। সাবস্ক্রিপশন যেটা, সেটা ফ্রি না। সেটা হচ্ছে রিডারদের জন্য ফ্রি না, কিন্তু আপনার জন্য ফ্রি। ও, যারা হচ্ছে তাহলে সাবমিট, যারা পাবলিশ সাবস্ক্রিপশনে করবে। তাহলে কোনো পেমেন্ট করতে হয় না? সাবস্ক্রিপশনে অথরদের কোনো পেমেন্ট নাই। আমি বললাম না, ও, জার্নাল আচ্ছা। দুই ভাবে টাকাটা ম্যানেজ করে। আমি আবারও হুম বলি, হুম। আবারও সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। জার্নাল গুলো আমার আর্টিকেল গুলাকে, তারা হচ্ছে সারা জীবন জার্নালে রাখবে, এটা অনলাইনে রাখবে। তখন তার মানে তাদের একটা সার্ভারের একটা কস্ট আছে, যে মেনটেন্স একটা কস্ট আছে। তারা এই কস্টটা দুই ভাবে কি করে অ্যারেঞ্জ করে, কয়ভাবে, দুই ভাবে। একটা হচ্ছে, হয় তারা অথরদের থেকে টাকা নিবে, না হলে তারা রিডারদের থেকে টাকা নেবে। অর্থাৎ যদি অথররা এই টাকাটা দিয়ে দেয়, যে হ্যাঁ আমি এই আর্টিকেল পাবলিশ করতেছি, আমি টাকা দিয়ে দিচ্ছি পাবলিশ করার জন্য, তখন তারা হচ্ছে কি করবে, রিডারদের জন্য ফ্রি করে দিবে, কিন্তু অথরদের থেকে টাকা নিছে, তার মানে সেটা ম্যানেজার টাকা হয়ে গেছে। এখন মনে করেন রিডার বললো, সাবমিটিং অথররা বললো যে ভাই আমরা তো টাকা দিতে পারবো না, আমরা সাবস্ক্রিপশন করে দিয়ে টাকা মানে পাবলিশ করব। তখন জার্নাল কি করে, উজু উপায় আরেকটা, রিডারদের থেকে টাকা নিবে, কি হবে, এই যে রিডারদের থেকে পিডিএফ বিক্রি করবে। এটা অনেক বাইরের, শুধু বাংলাদেশ ছাড়া বাইরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্দিষ্ট মানে আপনার ইউনিভার্সিটির মেইল আছে, ওই মেইলটা দেয়। তারা কি করে, বিভিন্ন ওই যে পাবলিশার কোম্পানি থেকে চুক্তি করে, যে আমরা এই বছর আপনাদের থেকে আপনাদের এইগুলো সব কিনে নিলাম, আমাদের এই মেইল গুলো আর স্টুডেন্ট আমাদের ফ্রি অ্যাক্সেস পাবে। এভাবে তারা চুক্তিবদ্ধ থাকে। সেক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রি দিতে পায় বাইরের কান্ট্রিতে। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি, ধন্যবাদ। অন্যান্য অন্যান্য যারা আছেন যদি বুঝতে না পারেন আমাকে আবার বলেন, আমি আবার রিপিট করবো, বাট বুঝেন বিষয়গুলা। ঠিক আছে, আমি কারণ হচ্ছে কেন বুঝতে হবে আমি বলি। হ্যাঁ, অনেকে এই টাকার কথা যখন বলে, তখন অনেকে অটোমেটিক রিসার্চ করে, ভাই এত টাকা পারবো না,
2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা এত টাকা পাবো কোথায়? তো এমনি রিসার্চ করতে পারি না, এত টাকা কই পাবো? দেখ মনে হয় আমার যে আমি গরিব স্টুডেন্ট, আমার যে রিসার্চ হবে না, এটা তো অনেকেই আসলে প্রথম দিকেই সরে যায়। এরকম আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন 1-1 পড়ি, আমাদের সিনিয়র উনি হচ্ছে তখন 3rd ইয়ারে পড়ে, ঠিক আছে? তো উনি বলতেছে যে আর্টিকেল পাবলিশ করতে তো টাকা লাগবে 4-5 লাখ টাকা। আমি কি বলেন না ভাই, এরকম তো সম্ভব না, আমি তো জানি যে টাকা ছাড়াও হয়। আমি তো এইসব এত ডিটেলস জানি না তখন। তোমার ভাই বলছে না না, তখন আমি যে আসলে ভাইকে বিশ্বাস করি নাই, যার ফলে আমি পরবর্তী আবার সেই জিনিসগুলা ঘাটাঘাটি করে করে তারপরে আমি জানতে পারছি। তাহলে এই যে অনেকের বাধা সম্মুখীন হয় যে এই টাকা লাগে ওইটা লাগে সেটা লাগে, বিষয়গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় না, যার ফলে স্টুডেন্টরা কিন্তু কি রিসার্চ বিমুখ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি কেউ একজন এই আজকে এখন এই মাত্র যা বুঝাইলাম এটা সামারি কি কেউ বলতে পারবে, বা যতটুকু বুঝতে পারছে? আর যদি না বুঝে থাকেন আমাকে আবার বলেন, আমি আবার বলি। এখনো তো অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে, তো একটু রেসপন্স করি, আমরা আসলে একটু রেসপন্স করি, না হলে আসলে যেটা তো আপনারা আসলে কোর্স যেহেতু এনরোল করছেন শেখার জন্য এনরোল করছেন, তো আসলে মানে যেহেতু টাকা দিয়ে এনরোল করছেন কোর্সটা, অবশ্যই শিখবেন কিছু। যদি নাই শিখেন তাহলে তো আসলে হলো না। ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি ভাবলাম যে আসলে বুঝে গেছেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দুই একজনই বারবার রেসপন্স করে, বাকিরা আসলে রেসপন্স করে না। যাই হোক, উম, দেখেন আমরা এখন কয়েকটা বিষয় দেখবো এখানে। যখন সাবমিট করতে যাব বা এই বিষয়গুলো সাবমিট আর্টিকেল, এখানে সাবমিট এন্ড আর্টিকেল আছে, তো এখানে একটা লেখা আছে দেখেন, জার্নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, জার্নাল ম্যাট্রিক্স। জার্নাল ম্যাট্রিক্স মানে জার্নালের বিষয়ে আনুষঙ্গিক বুঝাচ্ছে। ঠিক আছে। এখানেও আছে এই জার্নাল ম্যাট্রিক্স। ঠিক আছে। তাহলে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর 3.1। ঠিক আছে। 3.1 ইন্ডিভিজুয়াল মানে কি? টোটাল এই বছরে আমার কয়টা আর্টিকেল হচ্ছে সাবমিশন, পাবলিকেশন হয়েছে এবং কতটা সাইটেশন, তার একটা ডিভাইডেশন ফল। ঠিক আছে। সাবমিশন, সাবমিশন টু ফার্স্ট ডিসিশন, অর্থাৎ আপনি আজকে সাবমিট করছেন, 4 দিনের মধ্যে আপনারা ডিসিশন দিবে যে এটা আসলে আন্ডার রিভিউতে যাবে নাকি রিজেক্টেড অলরেডি। ঠিক আছে। এই যে ইমপ্যাক্ট ফ্যাক্টর, এটা কে দেয়? এটা ওয়েব অফ সায়েন্স। যখন একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর পাবো আমরা, হ্যাঁ, অনেকে আবার হচ্ছে বাংলাদেশি যারা যারা অনেকে জার্নাল করে, জার্নাল খুলে বাংলাদেশি জার্নাল, তারা নিজেদের মতো ইমপ্যাক্ট ফ্যাক্টর বসায় দেয়। কারণ কি ইনপুটের মানে কি? যে টোটাল টোটাল আর্টিকেল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল সাইটেশন, আমি ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে আমার কি ইনপুট। বিষয়টা এরকম না। ইনপুট দিবে হচ্ছে ওয়েব সায়েন্স, আর সাইট স্কোর দিবে কে? আমার স্কোপাস। ঠিক আছে। তো ওভারভিউ যখন আমরা দেখবো তখন আমরা দেখবো যে আসলে এই জার্নালে আসলে কোন ধরনের আর্টিকেল গুলো আমি পাবলিশ করতে পারবো। ঠিক আছে। সেইগুলো আমি দেখে আমার যদি অ্যালাইন করে সেটা আমি করতে পারি। হ্যাঁ, এখন আমি কিভাবে সার্চ করবো? মনে করেন আমি একটা আর্টিকেল সাবমিট করতে চাচ্ছি। এখন আমি দেখবো যে আমার আর্টিকেলটা কোন কোন জার্নালের সাথে ম্যাচ করে। তো আমরা আসলে এই জন্য জার্নাল ফাইন্ডার দিই। যেমন মনে করেন যে এলসিবিআই এর ক্ষেত্রে এই জার্নাল ফাইন্ডার দিই। হ্যাঁ, জার্নাল ফাইন্ডার দিই। উইলির ক্ষেত্রে দিই যে উইলি জার্নাল ফাইন্ডার, দেখেন জার্নাল ফাইন্ডার। ঠিক আছে। উইলি জার্নাল ফাইন্ডার। তারপরে হচ্ছে আমরা স্প্রিঞ্জারের ক্ষেত্রে আমরা দিই। তো এখানে আমরা আসলে কি দিই? আমরা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট টাইটেলটা দিই, অ্যাবস্ট্রাক্ট দিই, দেওয়ার পরে আমরা এখানে জার্নাল ফাইন্ড করি। করার পর আমরা দেখি যে আসলে কোনটার সাথে কিরকম মিলে, সেই অনুযায়ী আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে সেরকম সাবমিট করি। মনে করেন আমি সাপোজ এই আর্টিকেলটা মনে করেন, তো যেটা অ্যাবস্ট্রাক্টটা মনে করেন, অ্যাবস্ট্রাক্ট টাইটেলটা দিচ্ছি। জার্নাল ফাইন্ড দিলাম। ঠিক আছে। আসবে অনেকগুলো, এই যে অনেকগুলো আসলো এখানে দেখবেন। আর আমি মনে করেন যে যাচ্ছি যে স্প্রিঞ্জার জার্নাল ফাইন্ডার করতে চাচ্ছি, তাহলে আমি এখানে দিব স্প্রিঞ্জারের অ্যাবস্ট্রাক্টটা। হ্যাঁ, এনে স্প্রিঞ্জারের অ্যাবস্ট্রাক্টটা দিয়ে আমি হচ্ছে জার্নাল ফাইন্ড করবো। তো এখানে ক্লিক করে হচ্ছে এলসিভিআর এর। ঠিক আছে।
আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, দেখেন এখানে দেখেন দুইটা পদ্ধতি আসছে। হ্যাঁ, এই জার্নালটা প্রথমে আসছে, প্রসেস বায়োকেমিস্ট্রি, ইনভেস্টিগেটর 4, সাইড স্কোর 7.8। এই সাইড স্কোর দিচ্ছে কে? আমার আমার স্কোপাস। আর ইনভেস্টিগেটর দিচ্ছে কে? আমার আমার ওয়েব অফ সায়েন্স, ঠিক আছে? আমার আর্টিকেলটা ওয়েব অফ সায়েন্সের ইন্ডেক্সে আছে, ঠিক আছে? এখন Q1 না Q2 নাকি Q3 এই জিনিসটা আমি দেখাচ্ছি, কিভাবে আপনি বুঝবেন এটা Q1 Q2 নাকি Q3। এখন দেখেন সাবমিশনটা অ্যাকসেপ্টেন্স এখানে দেখছে যে কি ডিসিশন, ঠিক আছে? সাবমিশন অফ ফার্স্ট ডিসিশন, 3 দিনের মধ্যে প্রথম ডিসিশন জানা যেটা আর্টিকেল রিজেক্ট হয়েছে নাকি আন্ডার রিভিউ নিবে। তো এইটা বোঝাচ্ছে অনেক সময় রিভিশনের পরে, অর্থাৎ মনে করেন যে আপনি আর্টিকেলটা রিভিশন আসছে, রিভিশন করে দিচ্ছেন, তারপরে আপনার সাবমিশনের পরে অ্যাকসেপ্টেন্স কত দিনের মধ্যে তারা জানাতে চাইবে। অনেক সময় 3 দিনের মধ্যে দেবে। এই সময়টা আসলে অনেক সময় তারা কমও নেয়, বেশিও নেয়, এটা আসলে জানার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি না একদম, এটা একটা অ্যাপ্রক্সিমেট যে হ্যাঁ এরকম ডেটের মধ্যে হইতে পারে, বাট আমরা একদম শিওরলি বলতে পারি না, কারণ জার্নালের উপর অনেক সময় ডিপেন্ড করে, ঠিক আছে? এখানে দেখেন এই জার্নালে দুইভাবেই আমার আর্টিকেলটা আমি সাবমিট করতে পারবো। ওপেন অ্যাক্সেসও আছে, সাবস্ক্রিপশন সিস্টেমও আছে, ঠিক আছে? এখানেও ওপেন অ্যাক্সেসও আছে, সাবস্ক্রিপশনও আছে, এখানেও সেম। এই দেখেন এইটা, এই আর্টিকেলে কিন্তু আমি শুধু ওপেন অ্যাক্সেস দিয়ে করতে পারবো। এখন তাহলে আমার তো টাকা নাই, তাহলে আমার এই জার্নাল স্কিপ করতে হবে, অন্য জার্নালে লিখতে হবে, ঠিক আছে? এই জার্নালে আবার হচ্ছে আমার দুটো আমি দেখতে পারবো, ঠিক আছে? এখন দেখেন আমরা গেলাম মনে করেন জার্নালে, যাওয়ার পরে এখন ফার্স্ট ডিসিশন 4 দিন, হ্যাঁ, আফটার রিভিউ হচ্ছে 41 দিন, 84 দিন, এই অ্যাক্সেস অনলাইন সব হচ্ছে এই দিল। এখন তারপরে আর্টিকেল যেটা আপনি সাবমিট করবেন, আমি তো এটা এখানে একটু জিনিস বলি, অ্যাকসেপ্টেন্স রেট সম্পর্কে একটু বলি। অ্যাকসেপ্টেন্স রেট মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এখানে 100টা আর্টিকেল সাবমিট করেন, মানে মনে করেন যে 100টা আর্টিকেল সাবমিট হলে সেখান থেকে 15টা আর্টিকেল তারা নেয়, ঠিক আছে? আর এখানে বা এখানে পসিবিলিটি 15টা আর্টিকেল নেওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? আর এখানে যে 100টা করে 45%-এর মতো আসলে ওইগুলা নেওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? তো উইরিতে একটু টাইম বেশি নেয়। সবচেয়ে দ্রুত হচ্ছে আর্টিকেল সাবমিশন পাবলিকেশনের সবচেয়ে বেশি দ্রুত কাজ করে হচ্ছে এলসিবিআর, ঠিক আছে? উইরিতে টাইম নেয়, স্পিনজারও টাইম নেয়, ঠিক আছে? অনেক ভালোই টাইম নেয়। হ্যাঁ, এরকম আমি যদি দেখাই, এটা হচ্ছে উইলির পোর্টাল, ঠিক আছে? একটা পোর্টাল, এই দেখেন এই যে আর্টিকেল দেখে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? তো এই আর্টিকেলটা আমি প্রথম সাবমিট করি 24শে অক্টোবর 2025, ঠিক আছে? তাহলে এই যে 24শে অক্টোবর, তাহলে এখন ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 2 তারিখ, এটা কি করলো আমার রিজেক্ট করে দিল। জাস্ট ইমাজিন করেন আমার অক্টোবর, নভেম্বর, অক্টোবর 24 তারিখ, তাহলে নভেম্বর, ডিসেম্বর, পুরো 2টা মাস, 2টা মাস, এখানে আবার 2 তারিখে, তো দেখেন তো 10 দিন আরো মনে করেন, তো 2 মাস 10 দিন, তার মানে 70 দিন আমার আর্টিকেলটাই জার্নালে রাখলো, তারপরে রিজেক্ট করে দিল। তাহলে আমার কি পরিমাণ সময়টা এখান দিয়ে সে কিন্তু কি করলো, লস করলো। তাহলে উইলি আসলে টাইমটা একটু এরকম বেশি লাগে। যেমন মনে করেন যে অনেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার এত পাবলিকেশন কি হবে, ঠিক আছে? বা আপনি 1 বছরে এত কিভাবে পাবলিকেশন করতে পারেন বা কিভাবে করেন। তো সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝতে হবে যে আমার আর্টিকেল সাবমিশনে আছে কতগুলো, অনেক প্রচুর আর্টিকেল সাবমিশনে আছে। কারণ কি, রেগুলার বেসিসে কাজ হয়, রেগুলার বেসিসে কাজ করি, বসে বসে নাই, কেউ বসে নাই, আমরা টিম হয়ে কাজ করি, ঠিক আছে? সেখানে আমরা বসে নাই কেউ। তো এখন এই যে মনে করেন যে একজনের আর্টিকেল করছে একটাই সারা, মানে 2 মাসে একটা লিখছে আর্টিকেল, লেখার পরে সেটা সে সাবমিট করছে, করে 2 মাস পরে এরকম আমার মতো রিজেক্ট হইলো। তারপরে সে আবার সাবমিট করলো, আবার 1 মাস পরে রিজেক্ট করলো, তার মানে সে সে ভাবতেছে কি, আরে ভাই আমার তো 4 মাসে এমন একটা হয় না, তো 4 মাসে 3-4টা হয় কি হবে? এ প্রশ্ন আসে মনে, স্বাভাবিক। কারণ আমার তো আসলে 10টা আর্টিকেল সাবমিশন আছে, আপনার তো একটা আর্টিকেল সাবমিশন আছে, এই জন্য আপনার লেট হয়, ঠিক আছে? তো এইরকম জার্নাল গুলো এরকম সময় এরকম করে, ঠিক আছে? এরকম উইলিতে একটু সময় নাই। যাই হোক, আউট অফ কথা বললাম একটু। তার মানে এখানে 44% মানে কি এরকম। এখন এই যে জার্নাল দেখেন এখানে অফার্স ওপেন অ্যাক্সেস, অফার্স ওপেন অ্যাক্সেস, অফার্স ওপেন অ্যাক্সেস, অফার ওপেন অ্যাক্সেস, তার মানে কি, এটা ওপেন অ্যাক্সেস কে অফার করে, বাট এটা থেকে সাবস্ক্রিপশন পদ্ধতিতেও করা যাবে, ঠিক আছে?
এই দেখেন এটা লেখা আছে কি ফুললি ওপেন অ্যাক্সেস, তার মানে এই জার্নালটা ফুললি ওপেন অ্যাক্সেস, এখানে আপনার সাবস্ক্রিপশন পদ্ধতি করার কোনো সুযোগই নাই, ঠিক আছে। তো এখন এখানে দেখেন যদি আমার হচ্ছে এখানে আমি ওপেন অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার আর্টিকেল প্রসেসিং চার্জ বা এপিসি কত লাগবে, 4,640 ডলার, ঠিক আছে, এত ডলার লাগবে যদি আমি ওপেন অ্যাক্সেস করতে চাই। যদি সাবস্ক্রিপশন পদ্ধতি করতে চাই তাহলে আমার এত লাগবে না, কোনো টাকাই লাগবে না, কিন্তু যারা রিডার আছে তারা ফুল আর্টিকেল পড়তে পারবে না, এতটুকু ডিফারেন্স। ওকে, গেল এটা। এখন আসি জার্নাল র্যাঙ্কটা। জার্নাল র্যাঙ্ক সম্পর্কে একটু বুঝি, ঠিক আছে, জার্নাল র্যাঙ্কটা আমি কিভাবে বুঝবো। এখন মনে করেন যে রিপ্রোডিউসিভ রিপ্রোডাক্টিভ টক্সিকোলজি, এখন কেউ কি বলতে পারবেন, এটা তো দেখেন ইন্ডেক্স 2.8, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আর্টিকেল আসলে এটা কি কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, নাকি কোয়ার্টাইল 3, নাকি কোয়ার্টাইল 4, কিভাবে বুঝবেন? একদম সিম্পল হিসাব, আপনি এটা এই নামটাকে কপি করবেন, একটা নতুন একটা ট্যাব যাবেন, ট্যাবে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করে লিখবেন সামনে ওয়েব অফ সায়েন্স, ওয়েব অফ সায়েন্স, তারপরে ইন্টার ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে আসে ওয়েব অফ সায়েন্স রিপ্রোডিউসিভ টক্সিকোলজি, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখছেন এখানে যে কিউ2 তে গিয়ে হলুদ হয়ে গেছে, ঠিক আছে, তার মানে এই জার্নালটা হচ্ছে কি কিউ2। আপনি কিভাবে আরো বুঝবেন যে এই জার্নালটা সেই জার্নাল কিনা, একই নামের কি অন্যান্য জার্নাল আছে কিনা, একই নামের কি এটা কি আপনার স্টিল জার্নাল কিনা, আপনি এখানে নিচে দেখবেন যে এটা কোন কোন জায়গার এলসিবিআর, ঠিক আছে, এই যে এলসিবিআর লেখা আছে, ঠিক আছে, তার মানে আপনি দেখেন এখানে এলসিবিআর, ওকে, এটা এলসিবিআর সব ঠিক আছে, ঠিক আছে, এবং আপনার কি এটা কিউ2, ওকে, যে আমরা দেখছি কিউ2, এই হচ্ছে জার্নাল, যদি দেখেন জিআইএফএফ 2.8, ঠিক আছে, এই যে 2.8, ঠিক আছে, বুঝতে পারছেন জার্নাল র্যাঙ্ক আমরা কিভাবে বুঝতে পারবো, বুঝতে পারছেন কি? সাবজেক্ট অথবা টপিক রিলেটেড জার্নাল ফিল্টার করবো কিভাবে, সিম্পল হিসেবে আমি বললাম, আপনার যে আর্টিকেল কমপ্লিট হয়েছে তার অ্যাবস্ট্রাক্ট লিখে জাস্ট ওখানে জার্নাল ফাইন্ডারে অ্যাবস্ট্রাক্ট লিখে ওইটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করে সার্চ করবেন, তখন রিলেভেন্ট আসবে, সেই রিলেভেন্ট জার্নাল গুলোকে পড়বেন। কিভাবে পড়বেন, এই দেখেন এখানে যখন পড়বেন দেখবেন অ্যাবাউট দি জার্নাল আছে, এখানে লিখবেন, দেখবেন ফুল ভিউ ফুল এইমস এন্ড স্কোপ, ঠিক আছে, এই যে এখন এই এইমস এর মধ্যে দেখবেন যে এটা কোন কোন টপিক নিয়ে আসলে কাজ করে, হ্যাঁ, কোন কোন টপিক নিয়ে তারা কাজ করে, সেই টপিকে যদি আপনার টপিকটা পড়ে, আপনার আর্টিকেলটা পড়ে, ওকে ফাইন, আপনি সাবমিট করুন, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা জার্নালে আছে, যদি দেখাই ড্রাগ ডেভেলপমেন্ট রিসার্চ, এই যে এবং ওটা ক্লিক করেন, ওভারভিউতে যাবে, এই মানে স্কোপ, তার মানে এখানে কি কি নিয়ে তারা নিবে, হিট লিড অ্যান্ড ক্যান্ডিডেট ডিসকভারি, টার্গেট আইডেন্টিফিকেশন এন্ড ভ্যালিডেশন, ড্রাগ ডিজাইনিং, সার লিড আইডেন্টিফিকেশন, এরকমই তো, এই কাজে এই তো, কথা বুঝতে পারছেন, মানে আমার এতটুকু কি বুঝতে পারছেন? কেউ একজন যদি ইয়েস বলেন আমি সামনে আগাবো। ওকে, জি, হ্যান্ড রাইজ করছেন যিনি, বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আনমিউট করে প্রশ্ন করেন, সমস্যা নেই, বা লিখে দিতে চাইলে লিখে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ওয়েব অফ সায়েন্সে যদি না থাকে তাহলে কি ওই জার্নালটা রিজেক্ট করব? ইয়েস, যদি আপনার টার্গেট থাকে আপনি ভালো জার্নালে পাবলিকেশন করবে, আর ওয়েব সায়েন্সে না থাকলে আপনার করার দরকার নাই ওখানে, যেমন আমি এটা উদাহরণ দিই ওয়েব সায়েন্সে আছে কিনা। হুম। এই যেটা উইল, এটা জার্নাল, ঠিক আছে, ফুড সেফটি অ্যান্ড হেলথ,
এখন মনে করেন কেউ প্রথম দিকে কাজ করে বা অনেকে আছে অনেক সময় মনে করেন যে আর্টিকেল অনেক চেষ্টা করতেছে ভালো জায়গায় পাবলিশ করতে, কিন্তু হচ্ছে না, তখন অনেকে স্যাক্রিফাইস করে ধরে থাক এই জার্নালে দিয়ে দিই বা এরকম। দেখেন এটা কিন্তু একটা উইলি জার্নাল, ঠিক আছে, এটা বুঝুন। এটার সাইড স্কোর আছে, তার মানে এটা কি, এটাও স্কোপাস ইন্ডেক্স আছে। অনেকে শুধুমাত্র স্কোপাস হইলেই দেয়, এটা তাদের উপর ডিপেন্ড করে। না আমি হচ্ছে চেষ্টা করি প্রথমে Q1 Q2 এর বাইরে যাওয়ার চেষ্টা করি না, ঠিক আছে। একটা সময় আমি একটা জায়গায় ছিলাম, তো সেখানে আমি কিছু তাদের জার্নালে আর্টিকেল স্যাক্রিফাইস করি, নিজের ভালো ভালো যে আর্টিকেল স্যাক্রিফাইস করি। এটা আসলে অনেক ডিপেন্ড করে অনেক সময়। কিছু যদি মনে করি বাংলাদেশে কেউ একটা জার্নাল হচ্ছে গিয়া জার্নাল এবং হচ্ছে এটা পাবলিশের দাঁড় করতে চায়, মনে করেন কেউ একটা জার্নাল ভালো করতে চায়, বাংলাদেশে ডেভেলপ করলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জার্নাল থাকে। এখন মনে করেন যে আপনি চান যে আপনার ইউনিভার্সিটি জার্নালটা ভালো র্যাঙ্কে যাক আস্তে আস্তে, তখন আপনি অনেক সময় ভালো ভালো রিসার্চাররা কি করছে, ভালো ভালো আর্টিকেল গুলো ওখানে স্যাক্রিফাইস করে। কেন ওখানে দিয়ে? কারণ ওই ভালো ভালো আর্টিকেল গুলো তখন ইন্ডেক্সিং হবে, সাইট হবে, পড়বে, সাইন্টিফিক কমিউনিটিতে যাবে, তখন তারাও আসলে আশ্বস্ত হবে এখানে দেওয়ার জন্য তাদের আর্টিকেল গুলো দিতে দিতে। এই তো আস্তে 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 তো সেটা ডেভেলপ হয়ে যায়, এই জন্য অনেকে স্যাক্রিফাইস করে। তো দেখেন এটা কি ওই আছে কিনা আমি একটু দেখি। দেখেন ওয়েব অফ সায়েন্সেস, দেখেন ওয়েব অফ সায়েন্সের কোনো পোর্টাল এখানে আসে নাই, কারণ এটা ওয়েব অফ সায়েন্সের ইন্ডেক্স না, ঠিক আছে। আমি যদি আপনি দেখেন ফুড বাই সায়েন্স দেন, এবার ফুড বাই সায়েন্স আসবে Q1, এই যে দেখেন এখানে ফুড বাই সায়েন্স আসছে, দেখছেন, এই যে Q1। আমার ফুড বাই সায়েন্সে প্রায় 3টা 4টা আর্টিকেল আছে। তো আমার 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 প্রোফাইলে তো মানুষ অনেকে জানেন, ঠিক আছে, যে ফুড বাই সায়েন্স, এই যে একটা ফুড বাই সায়েন্স, ঠিক আছে, এই যে একটা ফুড বাই সায়েন্স, এটা ফুড বাই সায়েন্স। এগুলো কেন শেয়ার করি, জাস্ট আপনারা হচ্ছে বুঝতে পারেন যে না আসলে সম্ভব, ঠিক আছে। আপনারাও স্টুডেন্ট অনেকে, আমি একসময় স্টুডেন্ট ছিলাম, এখনো আছি হয়তো বা। এই যে একটা ফুড বাই সায়েন্স, ঠিক আছে, এই যে একটা, তো পসিবল জাস্ট যে একটা ফুড বাই সায়েন্স, ঠিক আছে। Just এই আসলে ইন্সপিরেশন আসলে এগুলা যে হ্যাঁ সম্ভব, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন এই পর্যন্ত যে আমার ওই যদি ইন্ডেক্স না থাকে আমি চেষ্টা করবো, আমি কি করবো সেটাকে ইগনোর করবো, যদি না আমার খুব বেশি যে না হইতেই হবে। বাংলাদেশের টিচাররা তো আসলে ম্যাক্সিমাম এখন পাবলিকেশন করে প্রমোশনের জন্য, ঠিক আছে। তাহলে আপনি যদি কোনো টিচার হয়ে থাকেন, আপনার মনে হচ্ছে যে আমার তো প্রমোশন দরকার, তাহলে আমি একটা কোনো রকমের জানালা দিয়ে করে দিই, তো হয়ে গেল, ঠিক আছে। তো বলে লাভ নাই। মানে আপনারা স্কোপাস, মিনিমাম স্কোপাস এবং ওয়েব সায়েন্স চেষ্টা করবেন। পাশাপাশি যে আপনারা পেয়ার রিভিউ, সঠিক পেয়ার রিভিউ প্রসেস হয় এরকম জার্নাল গুলো করবেন। কারণ বুঝলেন কি হবে, দেখেন এখানে লেখা থাকবে কিন্তু পেয়ার রিভিউ হলে সে কিন্তু লেখা থাকবে সুন্দর করে। পেয়ার রিভিউ বলতে কি, পেয়ার রিভিউ বলতে কি বুঝে কেউ কি জানেন? পেয়ার রিভিউ বলতে কি কেউ কি জানেন কি সেটা? মানে আমার আর্টিকেলটা কি পাবলিশিং এর জন্য উপযুক্ত কিনা এটা হচ্ছে কেউ যাচাই করে দেয় আর কি, ভুলগুলো ধরে দেয়া। ওই কাছাকাছি আছে অনেকটা এরকমই হয়। এই দেখেন এখানে কিন্তু বলা আছে যে ফুড লাইসেন্স ইজ এ পেয়ার রিভিউ জার্নাল, মানে এখানে পেয়ার রিভিউ হয়। পেয়ার রিভিউ কি, আপনি আর্টিকেলটা অনেক কি করে, অনেকে অনেক জায়গায় 2 নম্বরই করে কি, তার মনে করেন তার একটা জার্নাল আছে, জার্নালটা চালায়, সে কি করে স্টুডেন্টদেরকে বলে যে হ্যাঁ তুমি আমাকে এত টাকা করে দাও, তোমার আর্টিকেলটা দাও, আমি পাবলিশ করে ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে, উইদাউট এনি পেয়ার রিভিউ প্রসেস সে এটা করে দিচ্ছে। তার মানে সেটা ফেক, ওইটা আপনার কোনো কাজে আসবে না, কখনোই কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো পেয়ার রিভিউ কি, আপনি পেয়ার রিভিউ প্রসেসটা টোটালি ব্লাইন্ড হয়, অর্থাৎ আপনি আর্টিকেলটা জার্নালে সাবমিট করছেন, হ্যাঁ, জার্নালে সাবমিট করার পরে কি হয়েছে, জার্নালটা আন্ডার রিভিউতে নিছে, নিয়ে তারা র্যান্ডমলি কয়েকজন রিভিউয়ারের কাছে পাঠাইছে যারা এই আর্টিকেলটা রিভিউ করে দিবে। তারা আপনাকে দেখতে পারলে আপনি তাদেরকে দেখতে পাবেন না যে কারা আসলে এরা রিভিউ করে দিচ্ছে আপনার আর্টিকেলটা, এবং দেখে দিচ্ছে কোন জায়গায় কি ভুল আছে, কোন জায়গায় কি কারেকশন করা লাগবে, হ্যাঁ, এগুলো দিচ্ছে। দেওয়ার পরে আপনাকে রিভিশন পাঠানো হলে আপনি এবার সেই কারেকশন গুলো করে করে জাস্টিফিকেশন করে আপনি আবার সাবমিট করলেন, দেন অ্যাকসেপ্টেন্স আসলো। তার মানে কি, এটা একটা পেয়ার রিভিউ প্রসেস কমপ্লিট হইলো, ঠিক আছে। ওকে, আর যদি না হয় তাহলে এটার মধ্যে ভেজাল আছে,
ঠিক আছে, সোজা বাংলা এটার মধ্যে ভেজাল আছে। যদি এরকম পেয়ার রিভিউ প্রসেস না হয়, আপনি ভাববেন যে অবশ্যই এই জার্নালের সমস্যা আছে, এই জার্নাল থেকে আমাকে এই জার্নালটাকে আমার অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, দেখেন কমেন্ট গুলো কিরকম আসে, আমি জাস্ট দেখাই, একটা উদাহরণ দিয়ে দেখাই। এইটা হচ্ছে আমার প্রত্যেকটা জার্নালে প্রত্যেকটা কিন্তু একটা পোর্টাল থাকে, বিশেষ করে স্পিনজার ন্যাচারাল পোর্টাল এবং হচ্ছে উইলির পোর্টাল থাকে। ঠিক আছে, অন্যগুলো গুলো না থাকলেও, যেমন এলসিবিআর এর ক্ষেত্রে প্রত্যেকটা জার্নালে ভিন্ন ভিন্ন পোর্টাল। ঠিক আছে, আর উইলির ক্ষেত্রে সবকিছু ম্যাক্সিমাম গুলো এরকম এরকম একটা একটা পোর্টাল, যেখানে সবগুলো আপনি আপডেট দেখতে পারবেন, কোথায় কোন জায়গায় কি অবস্থায় আছে। ঠিক আছে, আর স্পিনজারের ক্ষেত্রে সেম। ঠিক আছে, মোট টোটাল 203 বার আমি সাবমিশন করছি এই পোর্টাল গুলোতে। ঠিক আছে, তার মধ্যে আর্টিকেল পাবলিশিং হতে পারে, সেগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই নোটিফিকেশনে যাই, যদি আমার অ্যাকাউন্টে যাই, মনে করেন আমার অ্যাকাউন্টে, এখানে যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে হচ্ছে আমার পাবলিশ ওয়ার্কে যদি ক্লিক করি, এই যে দেখবেন আমার এখানে টোটাল 22টা আর্টিকেল আমি, এই যে আমার স্পিনজারে টোটাল 22টা আর্টিকেল আমার পাবলিশ হয়েছে। ঠিক আছে, এই রিসেন্টলি হচ্ছে পিসা ডিনার হয়েছে। ঠিক আছে, তার তার কিছুদিন আগে হচ্ছে আমার 8 ডিসেম্বরে হয়েছিল, দেখেন 8 ডিসেম্বরে হয়েছে, 20 ডিসেম্বরে আবার হয়েছে। হ্যাঁ, 8 ডিসেম্বরে আমার হয়েছে এইটা, কম্বাইন অ্যাঞ্জিওলাইটিক থাইমল, এটা হয়েছে। তারপরে 21শে নভেম্বর হয়েছে এইটা। হ্যাঁ, আর যদি সবগুলো আমি ভিউ করি, হুম, এই যে নভেম্বর 21শে নভেম্বর হয়েছে এইটা থাইমল। হ্যাঁ, তারপর হচ্ছে 20 নভেম্বর হচ্ছে অ্যাঞ্জিওলাইটিক লাইক এইটা। তারপরে 20 অক্টোবর হচ্ছে লিনানুরা এটা। 17 অক্টোবর হচ্ছে এটা। এখন আমরা প্রশ্ন আসতে পারে কি ভাই, অক্টোবরে আপনি হচ্ছে এই 20 তারিখ একটা, 17 তারিখ একটা, 2 তারিখ একটা করছেন, কি হবে এক মাসে হচ্ছে সম্ভব? বা এই আর্টিকেল গুলো একটা এক সময় সাবমিট করা ছিল, রিভিশন আসছে, রিভিশন করে দিচ্ছি, এভাবে হয়ে গেছে আসলে। ঠিক আছে, এটা সাইন্টিফিক রিপোর্টে হয়েছে। হ্যাঁ, 2 অক্টোবর। এটা হচ্ছে পাবলিশ হচ্ছে, এই যে আপনার প্রোটিও মাইক্রোবিয়াল প্রোটিন, এগুলো Q1 জার্নাল। ঠিক আছে, সাইন্টিফিক রিপোর্ট Q1 জার্নাল। এইটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার 18 সেপ্টেম্বর। সাকসিনিক অ্যাসিডের এটা হচ্ছে 21শে আগস্ট। তাহলে আমার টোটাল আমার কতটা হয়েছে, আমার 22টা টোটাল হচ্ছে এসব জার্নালে হচ্ছে আমার কি পাবলিশ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাইলে এই যে আমার বোঝা গেল যে আমার আসলে পাবলিশ হয়েছে 22টা। তার মানে আমি দেখেন অ্যাকাউন্টে যদি আমি যাই, আমার ট্রাক ইউ রিসার্চে যাই, দেখেন আপনি সাবমিশন হচ্ছে এখানে দেখাচ্ছে কত, 203টা দেখাচ্ছে। তার মানে বুঝেন, আমি কিন্তু আমার আর্টিকেল গুলো ঘুরে গেছে, সাবমিট করছি 203 3 বারের মতো, সেখান থেকে আমার 22টা আর্টিকেল পাবলিশ হয়েছে। জাস্ট ক্যান ইমাজিন কত পরিমাণ শ্রম দেওয়া লাগছে আসলে, এবং সময় দেওয়া লাগছে। ঠিক আছে, এখন দেখেন এখানে রিভিশন আসে। হ্যাঁ, জার্নালের রিভিশন গুলো আমি দেখাই যে কিরকম কমেন্ট আসে, এবং আমরা কি জানি কিনা যে রিভিউয়ার কোন কোন রিভিউয়ার করছে, তার নাম কি কিছু জানি কিনা, তুমি দেখাই। যেমন এই একটা রিভিশন আসছে, ঠিক আছে, 4 দিন আগে, আমি দেখাই পোর্টালে। দেখেন এখানে হচ্ছে তারা বলছে 12ই জানুয়ারির মধ্যে সাবমিট করতে হবে। এখন হচ্ছে 2 তারিখ, একদম স্পেসিফিক টাইম। অনেকে বলেন যে ভাই আমার পরীক্ষা চলতেছে, আমি তো ভাই কাজটা করতে পারতেছি না, বা ভাই আমার পরীক্ষা চলে, ক্লাসে জয়েন করতে পারতেছি না। এই যে এখন জানালকে আমাকে জিজ্ঞেস করতে ভাই আপনার পরীক্ষা আছে কিনা, জিজ্ঞেস করে না ভাই, জিজ্ঞেস করা ছাড়াই আমাকে ডেডলাইন দিয়ে কিন্তু পাঠিয়ে দিছে। 2 সপ্তাহের সময় দিছে আমাকে। ঠিক আছে, 2 উইকস। এবং এই 2 উইকস এর ভিতরে আমার সেই জিনিসটা করতে হবে, এরকম হয় অনেক সময় পুরো আর্টিকেলই ঘুরে ফেলা লাগে। ঠিক আছে, কমেন্ট অনুযায়ী। সেখানে এডিটরের কমেন্ট ছিল এইগুলা। ঠিক আছে, আর রিভিউয়ার কমেন্ট করছে যেভাবে, হ্যাঁ, রিভিউয়ার কমেন্ট করছে। রিভিউয়ার ওয়ান নাম কি, কে, কোথায় করছে, আমরা কিন্তু কিছুই জানি না। হ্যাঁ, রিভিউয়ার 2। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমার প্রপারলি অ্যান্সার দিয়ে এগুলোকে রিভাইজ করে, আর্টিকেলকে রিভাইজ করে, যেমন এখানে একটা কমেন্ট করছে দেখেন, নো কন্ট্রোল এক্সপেরিমেন্ট, অর্থাৎ রোটার দ্যাট গ্রিভ স্ট্রেন বেসলাইন লোকোমোটর অ্যাক্টিভিটি ইজ ইনক্লুডেড টু রুল দিস আউট। এখন এটা এমন একটা কমেন্ট করছে, এটার জন্য আমার আর্টিকেলের বড় একটা পোর্শন আমার চেঞ্জ করতে হতে পারে, বড় একটা পোর্শন আমার অ্যাড করা লাগতে পারে, অথবা নতুন করে ল্যাবে টেস্ট করা লাগতে পারে। এখন দেখেন নতুন করে ল্যাবে টেস্ট করে, এনিমেল ম্যানেজ করে, কম্পাউন্ড আবার ইয়ে করে, 12 তারিখের মধ্যে কিভাবে করে কি কি করতে পারেন, মানে কি পরিমাণ হিউজ আপনার লোড, আপনার প্রেশার নেওয়া লাগবে, যদি আপনার পরীক্ষা থাকে আপনার তাও করা লাগবে। আপনি না বলার কোনো এখানে স্কোপ নাই। ঠিক আছে, তো যারা এই স্যাক্রিফাইস গুলো করতে পারে, পরীক্ষার আগে তো কাজ করতে পারে, পরীক্ষার মধ্যেও কাজ করতে পারে, তারাই আসলে এই জার্নিটা আসলে সফল হয় বেশি। ঠিক আছে, তো গেল এইটা।
সেম উইলিতে যদি যান আপনি, উইলির ব্যাপারগুলো এরকম, ঠিক আছে। এখন আমি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আসি, যে আমরা যে আর্টিকেল গুলো জার্নালে সাবমিট করব, আসলে সেটা কোন ফরম্যাটে সাবমিট করব এবং হচ্ছে কিভাবে সেটাকে তৈরি করব। দেখেন এখানে দেখবেন অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে। দেখেন দেওয়ার মধ্যে দেখেন এখানে একটা জায়গায় দেওয়া আছে গাইড ফর অথর্স, ঠিক আছে, গাইড ফর অথর্স। অন্য ইয়েতে যান সেক্ষেত্রে কিন্তু আছে, এখানে যান ফর অথর্স, ঠিক আছে, যে ফর সাবমিশন গাইডলাইন, ঠিক আছে, সাবমিশন গাইডলাইন। উইলিতে যদি যান তাহলে দেখবেন এখানে অথর দিয়েছে অথর গাইডলাইন্স, ঠিক আছে। তো এটা থাকবেই, সব সব জানারই থাকবেই। তো অথর গাইডলাইন্সে কি, অথর গাইডলাইন্সে কি থাকবে, অথর গাইডলাইনে বলে দিবে যে আপনার আর্টিকেলে যে আপনি লিখতে যাচ্ছেন, ঠিক আছে, আমার জেনে রাখেন আমাদের এখানে এই টাইপের আর্টিকেল আমরা করি, এবং সাবমিশনের আগে কি কি আপনার প্রসেস আপনার হচ্ছে ফলো করতে হবে। এখানে দেখেন এখানে লেখা আছে ফ্রি ফরম্যাট সাবমিশন। দেখেন জার্নালগুলোর একটু ফরম্যাট থাকে, কেউ হচ্ছে আপনার প্রথমে ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে রেজাল্ট সেকশন নেয়, কেউ হচ্ছে তারপরে মেথড সেকশন। হ্যাঁ, এক একজনের এক একটা জার্নালের একটা ফরম্যাট, ওয়ার্ডটা একরকম হয়, রেফারেন্স স্টাইল ভিন্ন হয়। তো এখন যখন আপনি সাবমিট করবেন আপনার কিন্তু এগুলো চেঞ্জ করা লাগে। কিন্তু অনেক সময় অনেক জার্নাল বলছে যা সমস্যা নেই, আমরা ফ্রি ফরম্যাট সাবমিশন নেই। যেমন এই যে এখানে বলছে ফ্রি ফরম্যাট সাবমিশন, তার মানে আপনার এই জার্নালে আপনি ফ্রি ফরম্যাট করতে পারবেন, সাবমিশন করতে পারবেন, অর্থাৎ আপনার মতো করে আপনি সাজায় ওটাকে সাবমিট করতে পারবেন। যখন আর্টিকেল রিভিশন পাঠাবে তখন আপনি জার্নালের মতো করে দিলেন, ঠিক আছে। এটা বুঝতে পারছেন আশা করি। তারপরে হচ্ছে আমি যদি বলি এই যে ইয়েতে যাই দেখেন এটাতে যাই, এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ, অ্যাবাউট দি জার্নালে এম স্কোপ সবকিছু বলছে, ঠিক আছে। এখন দেখেন এখানে রাইটিং এন্ড ফরম্যাটিং নামে একটা অপশন আছে, যে রাইটিং এন্ড ফরম্যাটিং, তার মানে আপনার ফাইলটা কোন ফরম্যাটে হবে। দেখেন এখানে আছে কি টেবিল ফিগার গুলো কিরকম হবে, হ্যাঁ, গাইডলাইন দিচ্ছে, ডক ফাইলে হবে আপনার, ঠিক আছে। চাইলে কেউ ল্যাটেক্স ফাইলও দিতে পারে, বাট পিডিএফ ফাইল ইজ নট অ্যাকসেপ্টেড সোর্সেস ফাইল, ঠিক আছে। অর্থাৎ আপনি যে আর্টিকেল সাবমিট করবেন তখন কিন্তু কোনো পিডিএফ ফাইল আপনার থেকে অ্যাকসেপ্ট করবে না তারা। তো কি দিতে হবে, হয়তো বা ডক্স ফাইল দিবেন, না হলে ল্যাটেক্স ফাইল দিতে হবে। তারপরে বললো কি আপনাকে টাইটেল পেজটা কিরকম হবে। টাইটেল পেজ কি, যেখানে অথর টাইটেলটা থাকে, অথরদের নেম থাকে এবং অ্যাফিলিয়েশন থাকে। অর্থাৎ মনে করেন যে আমি এই আর্টিকেলটা আমি হচ্ছে কি করব, এই আর্টিকেল আমি সাবমিট করবো, তাহলে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে অথরদের নেম, এটা হচ্ছে অথরদের অ্যাফিলিয়েশন, এবং এটা হচ্ছে করসপন্ডিং অথর কারা সেটা, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যে করসপন্ডিং অথর আমি বললাম, ঠিক আছে। চাইলে অনেক সময় যে অ্যাড্রেস, যে অথরদের অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস দেওয়া যায়, অথবা চাইলে না দিলেও সমস্যা হয় না, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাবাস্ট্রাক্টটা কিরকম হবে, দেখেন এখানে বলছে 200 ওয়ার্ডের বেশি কিন্তু হওয়া যাবে না, নট এক্সিড 200, 250 ওয়ার্ডের বেশি হতে পারবে না। দেখেন আমি ওয়ার্ড কাউন্ট করে নেবেন আপনি, যে অ্যাবাস্ট্রাক্টটা আপনার দেখেন এখানে লিখে দেখেন, এই যেখানে আসছে 229 ওয়ার্ড, ঠিক আছে। তার মানে আপনার অ্যাবাস্ট্রাক্ট কি হতে হবে, 250 ওয়ার্ডের মধ্যে হতে হবে। কত ওয়ার্ডের মধ্যে, 250 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তারপরে আসেন আপনি, বলছে কিওয়ার্ড কথা, কিওয়ার্ড কয়টা হতে হবে, 1 থেকে 7টার মধ্যে হতে হবে, এর বেশি হতে পারবে না, ঠিক আছে। তবে হাইলাইট কিরকম হবে, যদি আপনি হাইলাইটটা সাবমিট করতে চান জানালে, তাহলে এই হাইলাইট বলতে কি, এই পুরো রিসার্চ আর্টিকেলের হাইলাইটস, মেইন পয়েন্ট গুলো কি, সেটা আপনি যদি 3 থেকে 5টা বুলেটের মধ্যে দিতে পারেন সেটা আপনি দিবেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রত্যেকটা লাইন, হ্যাঁ, প্রত্যেকটা লাইন 85 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 85 ক্যারেক্টার, এর বেশি যাবে না। এবং সেক্ষেত্রে স্পেসও এটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে, এখানে বলছে ইনক্লুডিং স্পেস, ঠিক আছে। তারপরে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যে অ্যাবস্ট্রাক্ট আপনি এখানে লিখছেন তার গ্রাফিক্যাল চিত্র, যেমন এই যে একটা গ্রাফিক্যাল চিত্র, গ্রাফিক্যালি আমার এটা সাথে ড্র করে দিতে হবে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বা কেউ ইলাস্ট্রেশন দিয়ে করে, বা এরবি ইলাস্ট্রেশন দিয়ে করে, যে যেটা দিয়ে করে আর কি, ঠিক আছে। বাট এটা আপনার দিতে হবে। হ্যাঁ, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা কি যদি একটু শর্টে বলতেন। বললাম তো যে আপনার যে 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 অ্যাবস্ট্রাক্টটা আছে সেইটা গ্রাফিক্যালি আপনার প্রেজেন্ট করতে হবে। এই যে দেখেন আমরা হচ্ছে গ্যালাক্সি নিয়ে কাজ করছি, কত ডোজ হয়েছে, হ্যাঁ, কোনটা কাজ করছে, কি ইনসিলিকো করছে কিনা, কিরকম ভ্যালু দিছে, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে দেখেন বলা আছে। গ্যালিক অ্যাসিড খাওয়ানো হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, ঠিক আছে, ইনভিভো টেস্ট করেছে, এন্টিটিআর ইফেক্ট দিচ্ছে, ইনসিলিকো করা হয়েছে, এগুলো পাওয়া গেছে, আর অ্যাডমিট করা হয়েছে, এই জিনিসটাই তো বলছে। অর্থাৎ আপনার যে গ্রাফিক অ্যাবস্ট্রাক্টটা আছে তার গ্রাফিক্যাল ফরম্যাটটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে।
এবং সেটা বলা আছে যে সেটা কতটুকু ইমেজ হবে, হ্যাঁ, মিনিমাম এত হইতে হবে, হ্যাঁ, এবং আহ, এবং এরা রিডেবল হইতে হবে এত সাইজের মধ্যে, ঠিক আছে। এবং টিফ ফাইল, আপনি টিফ ফাইল, ইপিএস, পিডিএফ অথবা এটা এটা হচ্ছে পিডিএফ এও আপনারা হচ্ছে কি করবে, তারা অ্যাকসেপ্ট করবে। যদি ম্যাথ ফর্মুলা থাকে, যেমন এটার মধ্যে ফর্মুলা আছে, আমি একটু দেখাই ফর্মুলাটা। ফর্মুলা যেহেতু এরকম ফর্মুলা নাই, এরকম একটা আর্টিকেল যেখানে ফর্মুলা আছে, যদি ফর্মুলা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফর্মুলা থাকলে আপনার ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে। কোনো ইমেজ ইউজ করা যাবে না। যেরকম মনে করেন যে ফর্মুলা কি, ইকুয়েশন আছে কিন্তু এখানে ইনসার্টে আপনি যে ইকুয়েশন আছে, এখানে ইকুয়েশন, এই ইকুয়েশন অ্যাড করতে হবে এখান থেকে। আপনার যে ফিগার ইমেজ নিয়ে সেটাকে কপি পেস্ট করে এখানে বসাবেন তাইলে হবে না, আপনাকে হচ্ছে এখান থেকে ইকুয়েশন নিতে হবে, ঠিক আছে। টেবিলসটা কিরকম হবে, টেবিল আবার যদি ইমেজের মতো না হয়, টেবিল টেবিলের মতো যদি হয়, যেমন এরকম দেখেন, এটা হচ্ছে টেবিল, এই যে এই দেখেন এটা টেবিলের মতো হয়েছে। অনেকে কি করে এটাকে মনে করেন ইমেজটা হবে কিরকম, যদি কেউ ইমেজ বসে তাহলে কিরকম হবে আমি দেখাই, ইমেজটা হবে এরকম, মনে করেন এই যে টেবিল, হ্যাঁ, এখন আমি মনে করেন এটাকে কি করবো, এটাকে ইনসার্ট দেবো মনে করেন, এই দেখেন এটা হচ্ছে কি, এটা ইমেজ হচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু টেবিল, যে হ্যাঁ এটা টেবিল ভিতরে এই সব কিছু আছে, কিন্তু এটা কি ইমেজ ফরম্যাট না, এরকম দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই টেবিলের ফরম্যাটে দিতে হবে, যেটা এরকম এই জায়গায় এরকম দেওয়া আছে, ঠিক আছে। এই জন্য আপনি কিন্তু মুভ করতে পারতেন সব জায়গায়, এরকম টেবিল ফরম্যাটেই দেওয়া লাগবে, ঠিক আছে। ফিগার গুলা আপনার হচ্ছে সাইড করতে হবে, সাইড কি, সাইড কি, এই দেখেন ফিগার 1 ফিগার 2 দিয়ে সাইড করা। এই যে টেবিল, এই যে টেবিল 2টা, এই যে দেখেন টেবিল 2টাকে আমি কোথায় শো করতেছি সেই জিনিসটা কিন্তু এখানে লিখছি, এটাকে বলে সাইট। যেমন সাইটেশন এবং বিবলিওগ্রাফি কি আপনারা রেফারেন্সের ক্লাসটা কি করছেন, রেফারেন্স ক্লাসটা কি নেওয়া হয়েছে, যে রেফারেন্স কিভাবে করা লাগে, সাইট কিভাবে করা লাগে, এই জিনিসগুলো ক্লাসে, এটা কি আপনাদের ক্লাস নেওয়া হয়েছে? কেউ একটু অ্যান্সার দেই। জি, নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে বলেন যে সাইটেশন কি আর বিবলিওগ্রাফি কি। সাইটেশন মানে হচ্ছে আমি কোথা থেকে লেখাটা নিছি, অন্য কোনো রেফারেন্স থেকে নিলে সেটা স্বীকৃতি দেয়া, সেটা উল্লেখ করা আর কি, কোন ডকুমেন্টটা কোথা থেকে নিছি। আর বিবিওগ্রাফিটা বুঝি নাই, বিবিওগ্রাফি। আচ্ছা, ক্লাসে তাহলে মনোযোগী ছিলেন না হয়তো বা সবাই। এই যে দেখেন এখানে আমরা যখন লিখছি হাসানি টিওল 2024, এই যেটাকে সাইট করছে এটাকে বলা হয় সাইট করা বা সাইটেশন, এটাকে বলা হয় সাইটেশন বা সাইট করা। হুম। আর এই যে পুরো আর্টিকেলের যে ইনফরমেশনটা নিচে দেওয়া আছে, মনে করেন যে এইটা, মনে করেন এইটা, এটা হচ্ছে বিবলিওগ্রাফি, ঠিক আছে, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি, ঠিক আছে। তো এই যে এই এখন আপনার হচ্ছে কি করতে হবে, সাইট করতে হবে, কি করতে, কোনটাকে সাইট করতে হবে, টেবিল নাম্বার, এই যে টেবিল নাম্বার 5 বললেন, যে টেবিল নাম্বার 5 ইলাস্ট্রেট করা হয়েছে, তার মানে এটাকে সাইট করা। ফিগার 4, হ্যাঁ, তাহলে ফিগার 4 এখানে তো আপনি টেবিল ফিগারের নাম লিখছেন, কিন্তু এটাকে সাইড করা হয়েছে, উপরে দেখতে হবে আপনার, এই যে ফিগার 4 সাইড করা, তার মানে ফিগার 4 সাইড করা হয়েছে। এই সাইড আপনার করা লাগবে, যেটা আপনার এখানে এখানে বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছে যে ইজ সেপারেট ইউজিং ফাইলস, এক্সাম্পল ফাইল ফিগার 1 ফিগার 2, দুটোকে সাইড করতে হবে। সাইড অল ইমেজ ইন দা ম্যানুস্ক্রিপ্ট টেক্সট, টেক্সটের মধ্যে সবগুলো অবশ্যই সাইড করা লাগবে, ঠিক আছে। তো এই যে যদি আপনি যদি গ্রাফিক্যাল যা ফটোশপ বা কোনো ছবি টবি ইউজ করেন, যেখানে টিপ ফাইল ইউজ করবেন, কত পিক্সেল কি কি এগুলো আর কি দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে। এই তো আর যদি কোনো ভিডিও টিডিও থাকে আপনি যদি সেগুলো আপলোড করতে চান সেগুলো আপলোড করতে পারেন। সাপ্লিমেন্টারি ফাইল, সাপ্লিমেন্টারি ফাইল হচ্ছে যেটা আর্টিকেলের সাথে সরাসরি সংযুক্ত থাকবে না, কিন্তু সেটা জার্নালের কাছে আপলোডেড থাকবে, যাতে জার্নালরা চাইলে দেখতে পারে, রিভিউ করবে, বাট সেটা নট পাবলিশড হবে, ঠিক আছে। তারপরে ডাটাগুলো কি হবে, কি এলিমেন্ট কিরকম, এই জিনিসগুলো এখানে থাকে। এই মোটামুটি এতটুকুই হচ্ছে আপনার প্রিপারেশনের ব্যাপারটা। এবং সাবমিট করার জন্য আপনার প্রত্যেকটা জার্নালে হচ্ছে আপনার যেমন আপনার অ্যাকাউন্ট খোলা লাগে, বিশেষ করে এলসিপি এর অ্যাকাউন্ট খোলা লাগে। আর এলসিপি ছাড়া স্পিনজার এবং উইলিতে হচ্ছে কি করা লাগে, জাস্ট একটা পোর্টালের অ্যাকাউন্ট খুলতে হবে, উইলির পোর্টালে, স্পিনজারের পোর্টালে অ্যাকাউন্ট খুলে
তখনই আপনার হচ্ছে অটোমেটিক ওরা আপনার সাবমিট করতে অ্যালাউ করবে, ঠিক আছে। এখন আপনারা বলেন আমি কি সাবমিশনটা আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে করতে যাচ্ছেন? নেক্সট আরেকটা ক্লাস নিলাম, যেহেতু এটার মধ্যে দেখানোর কথা ছিল, যেহেতু অলরেডি 1 ঘন্টা চলে গেছে, আপনার কি মাথায় আজকে যতটুকু কথা বলছি ক্লাস নিয়েছি এটা কি বুঝতে পারছেন কিনা? আর যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করেন বা বলেন, আমি সেগুলো বুঝে দেবো। আর যদি মনে করেন যে ভাই আজকে এই পর্যন্ত রাখলে মনে হয় আমরা ভালোভাবে বুঝতে পারবো, বা আরেকটু বললে সেগুলো আমরা বুঝতে পারবো না, তাইলে আজকে এতটুকু অফ করে আরেকটা ক্লাস এক্সট্রা আমি নিয়ে দিব, যাতে আপনারা আসলে ভালো করে জিনিসটা অ্যাডজাস্ট করতে পারেন বা এই পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারেন। ভাই আমার কাছে মনে হয় কন্টিনিউ করে ফেললে ভালো হবে আর কি। তো ক্লাস রেকর্ড আছে তো, ওখান থেকে ওনারা পরে দেখে নিবেন, পাশাপাশি যদি প্রয়োজন পড়ে আপনাকে প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। এখন বলেন আপনারা যে বুঝতে পারছেন কিনা, ক্লাসটা কি বুঝতে পারছেন কিনা, বা মানে কোনো প্রশ্ন আছে কিনা, এখন কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলেন। প্রশ্ন আছে কি? আচ্ছা ভাইয়া, যে জার্নালে দিতে যাবো ওই জার্নালে কি অ্যাকাউন্ট খুলে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা লাগবে। আমি অ্যাকাউন্ট খোলা বললাম তো, শুধু এলসিবি এর ক্ষেত্রে এই সিস্টেমটা, হ্যাঁ ঠিক আছে। উইলির ক্ষেত্রে আবার এই সিস্টেম না। যেমন উইলিতে যদি আমি মনে করেন যে এই জার্নালে সাবমিট করতে চাই, আমি এই স্টাডিও সাবমিশনে ক্লিক করলে অটোমেটিক সাবমিশন পোর্টালে চলে যাবে, দেখবেন। এই দেখেন চলে যাচ্ছে, বুঝলেন? এই চলে আসছে, হ্যাঁ চলে আসছে। এখানে স্টার সাবমিশন দিলে সাবমিশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে উইলির ক্ষেত্রে সেম, স্পিঞ্জারের ক্ষেত্রেও সেম। মনে করেন এই জার্নালে আমি গেলাম, আমি এখানে সাবমিট ইউর আর্টিকেলে ক্লিক করলাম, এই যে অটোমেটিক চলে আসছে সাবমিশনের জন্য। বাট এলসিপি এর ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। এলসিপি এর ক্ষেত্রে দেখেন, আপনি এখানে সাবমিট ইউর আর্টিকেলে যান, আপনাকে হচ্ছে গিয়ে স্টার্টে সাবমিশন এখানে দিবে, তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্ট খোলা লাগবে। যেমন আমি মনে করেন যে এই যে ফুড বায়োসায়েন্স যদি আমি দেখাই, ফুড বায়োসায়েন্স দেখেন, এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে যদিও। এই যে দেখেন এখানে, এই যে এখানে দেখেন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার নাও ক্লিক করবেন। এটা খুবই সিম্পল ব্যাপার, এটা খুবই ইজি, এটা সবাই পারবেন। আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, আপনি নিজেরটা কোন ইউনিভার্সিটি পড়েন, কোন ডিপার্টমেন্টে পড়েন, এইসব বিষয়ে এই শুধুমাত্র দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলে রেজিস্টার নাও করবেন। আর যদি আপনি করে ফেলেন, রেজিস্টার ইউজার নেমে যাবেন, ইউজার নেমে হয়ে যাবে। এই তো, তারপরে আপনার এখানে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করে সাবমিশন শুরু হবে, ঠিক আছে। না আমি এটা দেখাই একটু, মানে এই একটা আর্টিকেল এর মধ্যে সাবমিট করছিলাম, সাবমিশন লিংক প্রসিডিং আছে এটা, ঠিক আছে। এই যে এটা যারা সাবমিট করছি আমি 31 তারিখে, ঠিক আছে। তো এখন ডিসিশন করছি জানালে এখন ইয়ে আছে। যাই হোক আমি একটু দেখাই মনে করি আমি আর্টিকেল সাবমিট করবো। সাবমিট করার ক্ষেত্রে অনেক কিছু লাগে, হ্যাঁ ঠিক আছে। মনে করেন আমি হচ্ছে একটা অরিজিনাল আর্টিকেল করতে চাচ্ছি, মনে করেন, তখন আমি হচ্ছে এখানে লিখবো আমি কোনটা করতে চাচ্ছি। রিসার্চ পেপার করতে চাই, রিসার্চ পেপার দিব, ঠিক আছে। শর্ট কমিউনিকেশন, কেউ কি জানেন শর্ট কমিউনিকেশন আসলে কি? আসলে জানা সাবমিট করে শর্ট কমিউনিকেশনটা কি কেউ কি জানেন? জানলে শেয়ার করতে পারেন, না জানলে সমস্যা নেই। জানি না ভাইয়া, বললে ভালো হতো। শর্ট কমিউনিকেশন হচ্ছে কি, অনেক সময় সায়েন্টিফিক কমিউনিটিতে রিসার্চাররা হচ্ছে এমন নোবেল কিছু ডেভেলপ করে যেটা খুব দ্রুত পাবলিশ হওয়া জরুরি। সেক্ষেত্রে তারা চায় যে জার্নাল আসলে সব আর্টিকেল গুলো যেভাবে হ্যান্ডেল করে করুক, কিন্তু এটাকে একটু দ্রুততার সহিত আসলে হ্যান্ডেল করে এটা ডিসিশন জানায় দেয়। তাহলে সেক্ষেত্রে তারা শর্ট কমিউনিকেশনে সিলেক্ট করে আর্টিকেল গুলো সাবমিট করে, ঠিক আছে। তো মনে করেন আমি হচ্ছে গিয়ে, মনে করেন রিভিউ আর্টিকেলে, মনে করেন যদি বলি যে রিভিউ আর্টিকেল সাবমিট করতে চাচ্ছি, তাহলে আমি ক্লিক করলাম, প্রসিডে যাব, ঠিক আছে। যাওয়ার পর এখানে দেখেন এখানে প্রথমে ব্রাউজ আছে, তখন আমি ব্রাউজে ক্লিক করবো, করে মনে করেন আমি এটাই ক্লিক করে করলাম। মনে করেন এটা আমি বললাম এটা ম্যানুস্ক্রিপ্ট, তাহলে দেখেন প্রথম যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট ফাইল। তারপরে লাল যেগুলো আছে সেগুলো আমার অবশ্যই দিতে হবে। কভার লেটার, কভার লেটার মানে কি, যে আমি যে জার্নালে সাবমিট করতেছি, তাহলে আমি জানাবো ডিয়ার এডিটর, আমার এই আর্টিকেলটা আমি সাবমিট করতেছি এবং এইটা অন্য কোনো জার্নালে আমি দেই নাই,
অন্য কোথাও পাবলিশও হয় নাই, এই এবং কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও নাই, এরকম করে একটা লেটার লিখতে হবে, যেরকম আমি দেখাচ্ছি লেটারটা কিরকম হয়। এই যে মনে করেন এরকম, এই হচ্ছে কভার লেটার, ঠিক আছে। এই দেখেন ফাইলের নাম কভার লেটার, ঠিক আছে। তো আমরা যখন করবো তখন এখানে কি করব, এখানে আমরা কভার লেটারে ক্লিক করবো, এই দেখেন কভার লেটার ক্লিক করলে যে কভার লেটার এখানে চলে আসছে। এখন ব্রাউজ করলে আমি কভার লেটারটা আমি কি করতে পারবো, এখানে ড্রপ করতে পারবো। আমি দেখাই কভার লেটারটা কি। কভার লেটার হচ্ছে কি, আমার ডেট থাকবে, এটা অ্যাপ্লিকেশনের মতন একটা, ঠিক আছে। তো মনে করেন যে আমি এখানে জার্নালের নাম দিব, জার্নালের নামটা কি থাকবে, আমি কোন জার্নাল সাবমিট করবো, এখানে এখানে ফুড বায়োসায়েন্স, তাহলে আমার ফুড বায়োসায়েন্স জার্নালের নাম থাকবে, ঠিক আছে। তাহলে আমার এই যে ডিয়ার এডিটর, আজকে কয় তারিখ, জানুয়ারি হচ্ছে জানুয়ারি 02/2026, ঠিক আছে। তাহলে এত তারিখ, ডিয়ার এডিটর ইন চিফ অফ ফুড বাই সায়েন্স, আই এম প্লেসড টু সাবমিট আওয়ার ম্যানুস্ক্রিপ্ট টাইটেল, এই টাইটেলে সাবমিট করতেছি ফর কনসিডারেশন ইন ইউর এস্টিমেট জার্নাল। আপনার এই জার্নালের কনসিডারেশন নেওয়ার জন্য আমি এটা খুব হ্যাপিলি আপনার এখানে সাবমিট করতেছি, এবং আমরা কনফার্ম করতেছি, দেখেন উই কনফার্ম দ্যাট দিস ম্যানুস্ক্রিপ্ট হ্যাজ নট বিন সাবমিটেড টু অর নর ইজ আন্ডার রিভিউ বাই এনি আদার জার্নাল। অর্থাৎ আমি যে আপনার জার্নালে সাবমিট করলাম, আমি এটা আপনাকে এনশিওর করলাম যে আমার এই আর্টিকেলটা, এটা হচ্ছে অন্য কোথাও সাবমিট, কোনো জার্নালে সাবমিটও নাই, কোনো জার্নালে আন্ডার রিভিউতেও নাই। কারণ বাংলাদেশি এবং অন্যান্য অনেক জায়গার রিসার্চে অনেকে আছে যারা কি করে একই সময় 3-4টা জার্নালে সাবমিট করে। এটা খুবই আনএথিক্যাল কাজ। একটা আর্টিকেল একটা জার্নালে এক সময় আপনি সাবমিট করতে পারবেন, ওটা রিজেক্ট না হওয়া পর্যন্ত, কোনো ডিসিশন না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও সাবমিট করতে পারবেন না, এবং সেটা আপনার কনফার্ম করতে হবে। এবং বলা লাগবে, দেখুন বাংলাদেশে ইথিক্যালের সমস্যা কি হয়, ইথিক্যাল ব্যাপারগুলো আমি বলি। সুপারভাইজার, কোনো টিচার তার স্টুডেন্টকে দেখাই দিছে এইভাবে এইভাবে কাজ করো, স্টুডেন্ট পরিশ্রম করে কাজ করছে, সবকিছু করছে, সাবমিট করবে আর্টিকেল, সুপারভাইজার বলে যে আমার দিতে হবে ফার্স্ট উত্তর, ঠিক আছে। এখন এই আর্টিকেল চাইলে কিন্তু স্টুডেন্ট আটকে দিতে পারে। কোন জায়গায় আটকে দিতে পারে, যদি সে বলে যে আমি এখানে অ্যাপ্রুভ করবো না, যেটাকে সাবমিশন করবেন এটা আমি অ্যাপ্রুভ করবো না। অনেক সময় টিচারও এরকম আটকে দেয় যে আমি অ্যাপ্রুভ করবো না এটা সাবমিশনের ক্ষেত্রে। তো এই যে আমরা এখানে বলতে হয় যে অল অথর্স, প্রত্যেকজন অথর হ্যাভ অ্যাপ্রুভ দি সাবমিশন অফ দিস ম্যানুস্ক্রিপ্ট। অর্থাৎ এই যে আর্টিকেলটা সাবমিট করতেছি আমি, সব অথররা কিন্তু অ্যাপ্রুভ করছে যে হ্যাঁ আপনি আর্টিকেলটা সাবমিট করেন। যদি অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আমি করতে পারবো না, এবং সেটা আমার জার্নালকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি যে আর্টিকেলটা সাবমিট করতেছি এটা সবাই অ্যাপ্রুভ করছে। তারপর বলছে, তারপরে কি বলছে যে উই হোপ দ্যাট দি জার্নাল রিডার্স উইল ফাইন্ড আওয়ার রিভিউ বোথ ইনফরমেটিভ অ্যান্ড থ্রো প্রোকাইং প্রোকিং, ঠিক আছে, প্রোভোকিং। অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে যা আপনি যদি এই মানে আমরা আশা করতেছি আপনার জার্নালের যে রিডার আছে তারা এই আমার এই রিভিউ আর্টিকেলটা খুব ভালোভাবে ইনফরমেটিভ পাবে, এবং এটা হচ্ছে খুবই ভালো থট বহন করবে, ঠিক আছে। তারপরে একটা অ্যাডভান্স থ্যাংক দিব যে হ্যাঁ থ্যাংক ইউ ফর কনসিডারেশন ইউর ম্যানুস্ক্রিপ্ট ফর পাবলিকেশন, উই লুক ফরওয়ার্ড টু ইউর রেসপন্স অ্যান্ড আর হ্যাপি টু অ্যাড্রেস এনি কোয়েরিজ। অর্থাৎ আপনার যদি কোনো কোনো কিছু জানার থাকে, কোরিজ থাকে, তাহলে আমরা অ্যাড্রেস করার জন্য খুবই হ্যাপি হবো, সমস্যা নেই। এবং হচ্ছে পাশাপাশি আপনার রেসপন্সের জন্য আমরা হচ্ছে অপেক্ষা করে আছি। ইউর সিনসিয়ার, আপনার নাম, আপনার ইমেল, আপনি কোন জায়গা থেকে, আপনার অ্যাফিলিয়েশনটা কি, আপনি সেটা দিলেই এটা কভার লেটারটা হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে একটা কভার লেটার, সিম্পল একটা কভার লেটার। কিন্তু মাস্ট কভার লেটারে এই জিনিসটা থাকতেই হবে যে উই কনফার্ম দ্যাট দিস ম্যানুস্ক্রিপ্ট has not been submitted to nor is under review by any other journal, and all authors have approved the submission of this manuscript. এই যে কভার লেটারের এই জিনিসটা এটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। গেল এটা। তারপরে এখন ডিক্লারেশন অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট থাকা লাগবে, ঠিক আছে। আমি দেখাই ডিক্লারেশন অফ ইন্টারেস্ট স্টেটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে থাকবে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে কোনো অথর্স হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোনো অথরের কোনো কনফ্লিক্ট নাই, কোথাও কনফ্লিক্ট নাই, অথরশিপ নিয়ে বা অন্যান্য কোনো ইস্যু নিয়ে, কোনো লেখালেখি নিয়ে, কোনো ইনফরমেশন নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো কনফ্লিক্ট নাই। এই জিনিসটা এনশিওর করতে হবে, ডিক্লারেশন করে দিতে হবে, ডিক্লেয়ার দিতে হবে, ঠিক আছে। এই হলো মোটামুটি এই ফাইলগুলো আপনার হচ্ছে অবশ্যই কি করতে হবে, লাগবে, ঠিক আছে। দিয়েই আপনার হচ্ছে যাইতে হবে। আমি মনে করেন দিতেছি, কারণ মনে করেন র্যান্ডমলি আমি দিচ্ছি আর কি। তো আমি কেন আমার আর্টিকেল সাবমিট করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার আর্টিকেল পাবলিশ হওয়ার আগে আমি শেয়ার করে আনইথিক্যাল,
বা দেখানো এটা আনইথিক্যাল, ঠিক আছে? তো আমি তো অলরেডি একটা কিছু অংশ দেখাইছি, বাট এরকম দেখানোটা ঠিক না। তাহলে আমার লাল যেগুলো আছে সেগুলো অবশ্যই আমার কি রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল যেগুলো সেগুলো আমার অবশ্যই দিতে হবে। এই ডিক্লারেশন অফ ইন্টারেস্ট আমি মনে করেন দিলাম, ঠিক আছে? এই সব তাহলে সবগুলো সবুজ হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে মনে করেন যে প্রসিড করব। হ্যাঁ, তো দেখেন প্রসিড করব। প্রসিড করার পরে আমি এখানে দেখবেন লেখা আছে যে রিকোয়ার্ড কি, প্লিজ আইডেন্টিফাই ইউর সাবমিশন এরিয়াস অফ ইন্টারেস্ট স্পেসিফিক, অর্থাৎ আপনার যে আর্টিকেল সাবমিট করছেন সেটা কোন কোন টপিকের সাথে এখানে যায় আসলে। মনে করেন আমি দিলাম যে হ্যাঁ, এখানে আপনার 3টা থেকে 5টা সিলেক্ট করার সুযোগ থাকে। তো আমি মনে হয় অ্যান্টি অক্সিডেন্ট 3টা দিলাম মনে করেন। দেওয়ার পরে আমি এখানে সাবমিট দিব। আপনার যেটা অ্যালাইন করে আপনি সেটা দিবেন, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা অপশন থাকে ফুটবল এর ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে এরা আপনার এলসি এর ক্ষেত্রে, উইলের ক্ষেত্রে আরো ইজি বিষয়টা, ঠিক আছে? তো এখানে দেখেন যে রিভিউ প্রেফারেন্স ক্ষেত্রে এখানে দেখেন আমরা অপোজ করতে পারবেন। অপোজ মানে কি, আগে অপশন তো ছিল দুইটা, একটা হচ্ছে রিভিউ সাজেশন আর একটা হচ্ছে অপোজ। রিভিউ সাজেশন মানে কি, আপনি চাচ্ছেন যে হ্যাঁ এই রিভিউয়াররা আমার আর্টিকেলটা রিভিউ করে দিক, সেটা হচ্ছে রিভিউয়ার সাজেশন। আর অপোজ কি, যে এই দুজন বা তিনজনে চারজন আমার আর্টিকেল রিভিউ করে, আমি এটা পছন্দ করি না, এদেরকে ছাড়া অন্য কেউ আমার রিভিউ দিবেন, সেটা হচ্ছে অপোজ। তো আপনি যদি চান যে এরকম অপোজ কাউকে অ্যাড করতে, তার ইনফরমেশন এখানে অ্যাড করলে হয়ে যাবে। যদি চান যে না করবো না, তাহলে স্কিপ এটা। তারপর আসবে অ্যাডিশনাল ইনফরমেশন। দেখেন অনেক সময় অনেক কাজ আছে, অনেক আর্টিকেল বা অনেক রিসার্চ আছে যেখানে অনেক অর্গানাইজেশন ফান্ডিং করে। যদি আপনার এখানে যদি ফান্ডিং করে, তাহলে আপনি বলবেন যে অল ফান্ডিং সোর্স কোথা থেকে আসছে, সেটা আপনি অ্যাকনোলেজমেন্টে বলবেন। যদি না থাকে তাহলে বলবেন যে দিস ম্যানুস্ক্রিপ্ট হ্যাজ নো ফান্ডিং, ঠিক আছে? তারপরে এখানে বলবেন যে এখানে দেখেন আপনার যে এই পুরো আর্টিকেলের যে হচ্ছে যেটা আছে, সেই ডেটাগুলোকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, বা সেই আর্টিকেল গুলা ডেটাগুলা জানার কাছে আপনি কিভাবে রাখবেন, বা জানার যদি চাই সেক্ষেত্রে কি করবেন। তাহলে আমি এখানে বললাম যে দেখেন, যদি ডেটা যদি চায়, দেন ডেটা উইল বি মেড অ্যাভেলেবল। আমার যে ডেটাগুলো আছে সেগুলো অবশ্যই আমি দেখাবো, যদি রিকোয়েস্ট করে। অর্থাৎ জার্নাল রিকোয়েস্ট করছে হ্যাঁ আপনার এই আর্টিকেলটা অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য এবং এটা যে আসলে ঠিক কাজ, এটা দেখার জন্য আমার ডেটাগুলো আমরা দেখতে চাই, তাহলে ওকে, ডেটা উইল বি অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। জার্নাল রিকোয়েস্টের পারপাসে আমরা সেই ডেটাগুলো অ্যাভেলেবল তাদের কাছে করবো, ঠিক আছে? তারপর প্রসিডে যাব। এই যে এন্টার কমেন্টসে কি করবো আমরা, কভার লেটার যেটা আছে, মনে করেন এই যে কভার লেটারটা, এই কভার লেটারটা সুন্দর করে কপি পেস্ট করে দিয়ে দেবো, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। ওকে, এটা এটা শেষ। দেওয়ার পরে আপনার মনে করেন এখানে টাইটেল রিকোয়ার্ড আসবে, ঠিক আছে? শর্ট টাইটেল আসবে একটা, অনেক সময় আসে, অনেক সময় আসে না। মনে করেন যে আমি এটা দিলাম যে এইটা পাঠ্যক্রমিক মনে করেন, ঠিক আছে? অ্যাবাস্ট্রাক্ট মনে করেন যে আমি যেহেতু আসলে কি করছি, অ্যাবাস্ট্রাক্ট আসলে কোনো কিছু লিখি না, এটা অন্য একটা ফাইল ছিল। এই যে অন্য একটা ফাইল আমি হচ্ছে এই ফাইলটা সাবমিট করছি, এই জন্য আসে না, অটোমেটিক চলে আসবে যখন থাকবে, ঠিক আছে? কিওয়ার্ডস মনে করেন যে আমি ওখানে ছিল এই যে আর্টিকেল, এই ফাইলটা একটু দেখবেন আপনারা, এই যে দেখেন অ্যাবাস্ট্রাক্ট থেকে এইগুলো আসছে, ঠিক আছে? কিওয়ার্ডস যে ক্যান্সার ন্যাচারাল পড়ে এগুলো অটোমেটিক আসছে, আমি এটা আপলোড দিয়েছিলাম, ঠিক আছে? এখন দেখেন অথর কেউ আসবে না, কারণ আমি অথর কোনো, শুধুমাত্র আমি যদি সাবমিটিং অথর, তাহলে আমার ইনফরমেশন আসবে। মনে করেন আমি আমার ইনফরমেশন পূরণ করি, বাকি যারা আছে মানে মনে করেন যে বাকি যে অথর আছে সবার ইনফরমেশন পূরণ করতে হবে। কিভাবে, এই যে ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে, ইমেল অ্যাড্রেস, এটা কন্ট্রোল এ দিয়ে আমি জিএসটি দেবো, কারণ আমি এখন গোপালগঞ্জ সায়েন্স সেন্টারের মধ্যে আছি। কন্ট্রিবিউশন রোল, আমি কি কি কাজ করছি, কনসেপ্টে কি হেল্প করছি কিনা, যেটা ফর্মালাইসিস করছি কিনা, ইনভেস্টিগেশন করছি কিনা, হ্যাঁ, তারপরে আমি সুপারভিশন করছি কিনা, রাইটিং করছি কিনা, হ্যাঁ, রিভিউ এন্ড ড্রাফট করছি কিনা, কোন কোন কন্ট্রিবিউশন আমি করছি আর্টিকেল, সেই কন্ট্রিবিউশনের রোল গুলো আমার এখানে থাকতে হবে এবং সেগুলো আমি হচ্ছে দিব, ঠিক আছে? সেভ অথবা দিব। এভাবে 10 জন থাকলে 10 জনেরটা পূরণ করা লাগবে, 20 জনের থাকলে 20 জন, একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, সবারটা পূরণ করা লাগবে। করার পরে নেক্সটে যাব, যে আপনার এই যে ফান্ডিং এর কথাটা বললো, যে ফান্ডিং আসছে কিনা, আমি বললাম যে না, ফান্ডিং ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল। তারপরে আমি এখানে যাবো বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল। ভাইয়া ফান্ডিং থাকলে কি ফান্ডিং এর ডকুমেন্ট দেখাতে হবে?
ফান্ডিং ডকুমেন্ট বলতে আপনার ফান্ডিংটা কোন সোর্সে আসছে বা তাদের আহ, ইয়া তারা তো বলে যে আমার এই ফান্ডিং থেকে আসে, যেমন বলে না হিট প্রজেক্ট, তার মানে হিট প্রজেক্টের নাম্বার থাকে না যে এই হচ্ছে হিট প্রজেক্ট। কম কথা বুঝতে পারছেন? মনে করেন আপনার একটা আইডি থাকে না, মনে করেন আপনার একটা ক্লাসের আইডি থাকে, সেরকম ভাবে ফান্ডিং এর আইডি থাকে, তাহলে সেই আইডিটা আপনার ওখানে দিতে হবে। ঠিক আছে? হিট প্রজেক্ট থাকলে হিট প্রজেক্টের নাম, হিট প্রজেক্ট নাম্বার কত, তাহলে মনে করেন যে মিনিস্ট্রি প্রজেক্ট নাম্বার কত, আপনি এনএসটি ফেলোশিপ পাইছেন কি, তাহলে এনএসটি ফেলোশিপের নাম্বার কত, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে? ভাই যদি ইউনিভার্সিটি থেকে মানে সেন্ট্রাল ফান্ডিং পাই তাহলে তো সেটারও সেই কি কোনো তাহলে তার আইডি অবশ্যই থাকে? তাহলে তারাও বলে দেয়, হ্যাঁ তারা একটা আপনাকে নাম্বার দিয়ে দেয় বা বলে যে সেন্ট্রাল ফান্ড থেকে আসে, তাহলে সেই জিনিসটা ইনফরমেশন আপলোড দিবেন, বলে দিবেন, লিখে দিবেন। বুঝতে পারছি। হ্যাঁ। জি। এবার আসলে যে আমি তো বললাম যে আর্টিকেলের এই যে এই জার্নালটা কি করে, ফুটবল সায়েন্স কি করে, দুই ভাবে আর্টিকেল প্রসেসিং করে। একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেম। ঠিক আছে? তো এখন দেখেন এখানে কিন্তু আসছে যে আপনি পাবলিশন অপশন কোনটা নিতে চাচ্ছেন, তাহলে আমি এখানে ক্লিক করব। Accept all এখন দেখেন এখানে ওপেন অ্যাক্সেস যদি আমি করি তাহলে আমার কত টাকা দেওয়া লাগবে, $3,210 আমার দেওয়া লাগবে আফটার অ্যাকসেপ্টেন্স। আর এটা যখন অ্যাকসেপ্ট হবে, যদি আমি ওপেন অ্যাক্সেস করতে চাই তাহলে আমার এত দেওয়া লাগবে। আর এই যে সাবস্ক্রিপশন পদ্ধতি যদি ক্লিক করি, নাথিং টু পে। তো আমি এই সাবস্ক্রিপশন পদ্ধতি করতে চাই, তাহলে সেভ এন্ড রিটার্ন, তারপরে আমি প্রসিডে যাব। প্রসিডে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাকসেপ্ট পাবলিশিং ইথিক্স গাইডলাইন্স এন্ড কপিরাইট টার্মস, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করি। করার পরে এখানে দেখবেন, এখানে বলবো যে ভিউ পিডিএফ বিল্ডার। ঠিক আছে? এখানে আসবে, এখানে আসবে, এখানে পিডিএফ বিল্ড হচ্ছে। যখন হবে তখন আপনার এখানে একটা মেইল আসবে যে আপনার পিডিএফটা বিল্ড হয়ে গেছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলেন। এলসি বারে একটু এরকম, আর অন্যগুলো আরো সহজ। ঠিক আছে? এগুলো না আপনি বললেন এলসিবিআর একটু ফাস্ট প্রসেসিং হয়, তো এলসিবিআর এর প্রতি একটা বায়াসনেস অলরেডি চলে আসছে। বায়াসনেসটা তো চলেছে। আমি বলছি যে যদি আপনার আর্টিকেল নেওয়ার হয় তখন সেটা খুব দ্রুত প্রসেস করে। ঠিক আছে? বাট যদি মনে করেন যে আর্টিকেল নিবে না, তখন তো আপনার রিজেক্ট করে দিবে। আপনি কত রিজেক্ট খাবেন? ঠিক আছে? সবকিছু এটা যে এখন আমার কাছে মেল চলে আসছে, দেখেন যে ফুটবল মেল হচ্ছে পিডিএফ ফর সাবমিশন টু ফুটবল রিকোয়ার্ড অ্যাপ্রুভাল। এখন এটা পিডিএফ বিল্ড হয়ে গেছে, অ্যাপ্রুভাল লাগবে। অ্যাপ্রুভাল কি, যেখানে ভিউ সাবমিশনে ক্লিক করবেন প্রথমে। ঠিক আছে? কবে দেখেন এখানে আমরা কি কি ফাইল সাবমিট করছেন সেগুলো সব আসবে এখানে। ঠিক আছে? কি কি ফাইল সাবমিট করছেন সেগুলো আসবে। এখন তারপরে কি হবে, আপনি যদি এখানে অ্যাপ্রুভ সাবমিশন দেন, আর্টিকেল সরি অ্যাপ্রুভ সাবমিশন দেন, তাহলে আর্টিকেলটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো আমি তো এটা সাবমিট করবো না, তো আমি রিমুভ সাবমিশন ক্লিক করবো। ঠিক আছে? এই হলো ওভারঅল এলসিবিআর এর প্রসেস। ঠিক আছে? এখন আমি যদি সেম আপনি যদি এটা দেখাই, উইলিতে দেখাই, মনে করেন উইলিতে বললাম না এই যে এটা ব্রেন এন্ড বিহেভিয়ার, তখন আপনি স্টার্ট সাবমিশনে ক্লিক করেন। আর্টিকেল টাইপ, কোন টাইপ আর কোন আর্টিকেল আপনি দিবেন। ঠিক আছে? এখানে আর্টিকেল টাইপ যান, নর্জিয়া রিভিউ মেথড নাকি এডিটোরিয়াল না কমেন্টারি নাকি ডাটা, কোন যেটা মানে আমি দিলাম অরিজিনাল দিলাম, মানে অরিজিনাল। আমি সব কনফার্ম করবো, এগুলো সবই কনফার্ম করবো, কারণ এগুলো ইথিক্যাল ব্যাপার। এগুলা কেন আমরা অলরেডি মুখস্থ আমাদের। ঠিক আছে? এখন আপনাদের যদি বলি, আপনারা তো আসলে করতেছেন না জিনিসটা, জাস্ট দেখতেছেন। প্রজেক্ট কমপ্লিট করার পরে শোনায় এই ধাপগুলো। তারপরে আপলোড সাবমিশন করতে হবে ম্যানুস্ক্রিপ্ট। দেখেন এখানে বলে রিকোয়ার্ড ফাইল, কোনগুলো রিকোয়ার্ড, যে আমার হচ্ছে এটা হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে? মানে মেইন ফাইল আমার আপলোড দিতে হবে, মনে করেন মেইন ফাইল দিলাম আপলোড, এইটাই দিলাম। ঠিক আছে? তো তারপরে এই যে আর এগুলো কোনো কিছু নাই, গ্রাফিক রাস্টার দিলাম না, দিলাম এবার টেস্ট কভার লেটার, কভার লেটার দিলাম, মনে করেন কভার লেটার মনে করেন আপলোড দিলাম। কভার লেটার সব জানালে লাগবে, এটা মাস্ট। ঠিক আছে? কনফার্ম করে গেলাম। ঠিক আছে? এই যে টাইটেল কনফার্ম করতে হবে, এই যে ইজি না, এটা আরো বেশি বায়াসনেস এগুলোর প্রতি আসবে আমার, দেখবেন এখন সবচেয়ে বেশি এগুলোতে দেওয়া। ঠিক আছে? কনফার্ম দিলাম, কনফার্ম ব্যবস্থা। ঠিক আছে? কনফার্ম। এখন দেখেন কনফার্ম নো অথর্স, আসলে কোনো অথর তো আমার এখানে নাই, অ্যাফিলিয়েশনে কোনো অথর নাই, এই জন্য দেখেছি আমি কনফার্ম নো অথর, তাহলে সামনে আগাবে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন। আমি কেন দেখাচ্ছি না ভাই, আমার আর্টিকেল যেগুলো পাবলিশ
সেগুলো তো আসলে আমি সাবমিট করতে পারবো না। আর এখানে এই উইলিতে একটু বিষয়টা ডিফিকাল্ট ব্যাপারটা। তো এই যে মনে করেন যে সুন্দরভাবে এটা আপনার চলে যাবে। তারপরে আমি যদি দেখাই একটু প্রসেসর বোর্ডে যাই, সেম একই রকম অথর গুলো আপনি কনফার্ম করবেন, অ্যাফিলিয়েশন কনফার্ম করবেন, অথরদের ডিটেলস আপনার ওই যে সেম বললাম যে ডিটেলস আপনার পূরণ করতে হবে, সে তার মেল, তার কোন দেশের, এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। তারপরে অর্গানাইজেশন ম্যাচ করানো, অর্থাৎ আপনি ঢাকা ইউনিভার্সিটি তাহলে ঢাকা ইউনিভার্সিটি ম্যাচ করুন, গোপালগঞ্জ ইউনিভার্সিটি গোপালগঞ্জ ম্যাচ করাবেন, ঠিক আছে। ওপেন অ্যাক্সেস, আপনি কি ওপেন অ্যাক্সেস করবেন নাকি ওপেন অ্যাক্সেস করবেন না, আর ওপেন অ্যাক্সেস করলে এটা কি আসলে আপনার কি ওয়েবনেট পাবেন কিনা, সেই জিনিসটা আপনার ওখানে ইনফরমেশন দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন সেম, ডেটা ডেটা আপনি যে বললাম যে ডেটা অ্যাবিলিটি কি রকম করবেন না করবেন, হ্যাঁ, বা ফান্ডিং আছে না নাই, এই বিষয়গুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে ফুড লাইসেন্স আমি দেখাই দিছি, ঠিক আছে। ফাইনাল রিভিউ সেম, ওই যে ওইটার যেরকম আপনার আমি বললাম যে ভিউ পিডিএফ বিল্ড করতে হবে, পিডিএফ বিল্ড করে দেখতে হবে কোন কোনগুলো আছে না নাই, সেম এরকম ফাইনাল রিভিউতে এটার মধ্যেও সেম করে তারপরে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে। সেম প্রসেসটা সেম, বাট এখানে হচ্ছে যে যেভাবে নিজে নিজে নিবে, আপনার এলসি বাইরে আবার ওই জিনিসটা পুরোপুরি নিজে নিজে নেয় না, অথর এলসি মানে ইয়েতে এলসি বাইরে একটা আর্টিকেল সাবমিট করতে মিনিমাম হচ্ছে 10 থেকে 15 মিনিট যাবে, ঠিক আছে, মিনিমাম। আর উইলিতে যাবে 5 মিনিট, ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল আর্টিকেল আর্টিকেল প্রিপারেশন ফর সাবমিশন এবং জার্নাল র্যাঙ্ক। আর্টিকেলটা কি মানে কোন প্রগ্রেসে আছে এটা কি দেখার উপায় আছে কিনা বা জানার উপায়? অবশ্যই আছে, এটা আমি তো দেখাইলাম। ফুড লাইসেন্সে যদি আমি যাই, দেখেন, আর উইলিতে যদি দেখাই, এই যে দেখেন আমার এই উইলিতে এই যে লেখা আছে উইলিতে আন্ডার রিভিউ, তবে আমার আর্টিকেল আন্ডার রিভিউতে আছে, এটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা আন্ডার রিভিউতে আছে, এটা আন্ডার রিভিউ রিভিশন 1, অর্থাৎ রিভিশন করে আমি সাবমিট করছি এই আর্টিকেলটা, রিভিশন করে সাবমিট করছি, এই জন্য রিভিশন 1 আন্ডার রিভিউ আছে। এটা এখন স্ক্রিনিং হচ্ছে, যেটা আসলে এই জার্নালে নিবে কিনা এটা এখন স্ক্রিনিং হচ্ছে, এটা রিজেক্ট হয়ে গেছে। এবার অবশ্যই দেখেন অ্যাকসেপ্টেন্স দেখে একটা, কয়েকদিন আগে একটা অ্যাকসেপ্ট হয়েছিল। এই যে এটা হচ্ছে রিভিশন আসছে, দেখেন ইন রিভিশন ডিউ 20 জানুয়ারি, 20 জানুয়ারির মধ্যে আমার সাবমিট করা লাগবে। তাহলে আমি একটু জাস্ট আপনার দেখাই, আমার কিছুক্ষণ আগে বললাম কি একটা দেখাইছি কত, 12 জানুয়ারি, তাহলে একটা আর্টিকেল রিভিশন আসছে, একটা আর্টিকেল রিভিশন আসছে যেটা হচ্ছে আমার 20 তারিখ, ডিউ বাই 20 তারিখ, তাহলে আমি 20 তারিখে একটা সাবমিট করতে হবে, 12 তারিখে একটা সাবমিট করতে হবে। দেখেন প্রেশারটা কি, জাস্ট আন্ডার প্রেশারটা চিন্তা করেন। এখন আপনি ভাববেন যে কি রে ভাই কেমনে কি, তার মানে এই যে আন্ডার প্রেশারের মধ্যে থেকে বের করতে হবে। আমার একজন সিনিয়র বলছে যে যত বেশি প্রেশার নিতে পারবে সে তত বেশি উপরে যাবে, প্রেশার নিবেন না, আপনি উপরে যেতে চান এটা হবে না, ঠিক আছে, প্রেশার নিতে হবে। এখন আমি তো আন্ডার প্রেশারে আছি, প্রচুর প্রেশারে আছি, কিন্তু তারপর ক্লাস নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, সব কাজ করতে হবে, এইভাবে চলবে। তো রিসার্চের ব্যাপারটা এরকম, বলে না রিসার্চ করতে করতে তার সংসার জীবন সে ভুলে যায়, শুধু সারাদিন ল্যাবে থাকে, তার কোনো খোঁজ খবর থাকে না, চুল উস্কো উস্কো, গোসল করে না 7 দিন, এরকম ঘুমায় না অনেক দিন। গবেষণা আসলেই এরকম ভাই, গবেষণা আসলেই এরকম। বাট আমার চেষ্টা করবো আমাদের সে যারা ইসলাম ধর্মের তারা তাদের তাদের নামাজ রোজা যেগুলো আছে এগুলো মেনে বাকি সময় আমি করি, সমস্যা নেই। বাট এইগুলো আসলে এরকমই, এই কাজগুলো এরকমই যে সময় সাপেক্ষ ব্যাপার। যাক আমি সেটা ফেক না, এই যে এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড দেওয়া আছে, কবে অ্যাকসেপ্ট হয়েছে, 22শে ডিসেম্বর অ্যাকসেপ্ট হয়েছে, ঠিক আছে। 22শে ডিসেম্বর হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে। এখন অ্যাকসেপ্ট হওয়ার পরে আবার হচ্ছে একটা ফর্ম থাকে, গ্যাল এপ্রুভ ফর্ম, অর্থাৎ পরবর্তীতে সুযোগ দেয় একটা লাস্ট, যে আপনার আর্টিকেলটা যে আপনি যা যা করছেন সেগুলো কি ঠিক আছে কিনা দেখেন, কনফার্ম করে দেন, বা মেইল ঠিক আছে কিনা, কোনো বানান ভুল আছে কিনা, বা কোনো ইনফরমেশন, কিন্তু ওই ফেজে কখনো অথর অ্যাড করা যায় না। অনেকে অনেকে মনে করতেন ভাই আর্টিকেল অ্যাকসেপ্ট হয়েছে আমি একদম অথর বানানো অ্যাড করি না, এটা পসিবল না। অ্যাকসেপ্ট হওয়ার পরে কোনো অথর আপনার অ্যাড করা পসিবল না। তাহলে আমি দেখি এখানে, আপনি বললেন যে ভাই আমি কিভাবে আপডেট জানবো, এই দেখেন এটা হচ্ছে আমার স্পিনজারের ক্ষেত্রে রিজেক্ট হয়ে গেছে, এটা এডিটোরিয়াল অ্যাসাইনমেন্ট করছে, এডিটোরিয়াল কে অ্যাসাইন করতেছে, আর এই আর্টিকেলটা উইথ এডিটর মানে এডিটরের সাথে আছে, পুরো রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এবার রিভিশন রিকোয়েস্টেড, অর্থাৎ এটা হচ্ছে কি করছে, হ্যাঁ, আপনার হচ্ছে জার্নাল হচ্ছে রিকোয়েস্ট করছে যে আপনি রিভিশন করে দেন, এটা হচ্ছে পেয়ার রিভিউ মানে হচ্ছে আন্ডার রিভিউতে আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার আসলে আমি দেখাই ফুড লাইসেন্সের ক্ষেত্রে,
এই দেখেন এখানে সাবমিশন বিং প্রসিড আছে, ঠিক আছে, এখানে ক্লিক করি। এখানে একটা আর্টিকেল সাবমিট করছিলাম, তো সেটা আমি সাবমিট করার পরে কি হয়েছে, এখন সাবমিটেড টু অথর, তার মানে জার্নাল, সরি, সাবমিটেড টু জার্নাল। জার্নালে আমি সাবমিট করছি, এটা এখনো এডিটরের কাছে অ্যাসাইন হয় নাই, ঠিক আছে। তারপরে আর কোনো দেখাবো, আচ্ছা, এটা তো দেখাইছি। তারপর মনে করেন যে ফার্মাকোলজিক্যাল ন্যাচারাল প্রোডাক্ট দেখাই, মনে করেন এটার মধ্যে কিছু আর্টিকেল আছে, এলসিভিআর এটা যদিও ভাই, এখানে দেখেন সাবমিশন বিং প্রসিডিউর দেখি, দেখেন এইটা একটা। আর একটা হচ্ছে রিভিশন বিং প্রসিড, মানে কি আমি রিভিশন করে সাবমিট করছি, এটা এটা হচ্ছে সেইটা, ঠিক আছে। এটা উইথ এডিটর, মানে এডিটরের কাছে গেছে, ঠিক আছে, এডিটর এখানে অ্যাসাইন করছে জিনিসটা। আর সাবমিশন বিং প্রসিড, এই যে একটা হচ্ছে ডিসিশন প্রসেস, এটা অপেক্ষা আছে, ডিসিশন দিবে। আর এটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, এই যে এন্টি ক্যান্সার পটেনশিয়াল, এটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, ঠিক আছে। এবার উইলি তো আমি বুঝাইলাম, তাহলে কি আপনারা বুঝতে পারলেন তো যে উইলিতে দেখা যাচ্ছে কি রকম ভাবে, হ্যাঁ, এই যে হচ্ছে স্পিনারে কিরকম দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার আর হচ্ছে এলসি বাইরে কিরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন আপডেট আপডেট কিরকম থাকবে, বা আপনি আপডেট কিভাবে জানতে পারবেন। জি ভাইয়া। জি, তারপরে আর মোটামুটি সবকিছুই কভার আপ করছি। তারপরে কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, আমি প্রশ্ন গুরুত্ব দেবো। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমি কিভাবে বুঝবো যে আমার পেপারটা আসলে Q1 Q2 মানের। যে এখন আমি তো আর চাবো না যে আমি Q1 এ দিয়ে শুধু শুধু ওয়েটিং পিরিয়ডে ওয়েট করতে থাকবো রিজেকশনের। তো আসলে এটা কি আগে থেকে বোঝার কোনো ওয়ে আছে যে এটা কোন মানের কাজ করছি? এটা অ্যাজাম্পশন তো আছে আপনার, সেটা হচ্ছে আপনি কাজ করতে করতে বুঝবেন ভাই। আপনি যদি মনে করেন ভাই আমি আজকে এই কাজ শুরু করছি, আমি এখনই বুঝতে বুঝতে পারবো বিষয়টা, আসলে এরকম না, ঠিক আছে। আপনি আস্তে আস্তে ডে বাই ডে আস্তে 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 জিনিসগুলো ইমপ্রুভ করবেন, এবং এই জিনিসগুলো কিন্তু সময় দেওয়া লাগবে, ঠিক আছে। জি ভাই, মানে সেলফ ইভ্যালুয়েশনে তো এরকম মনেই হবেই যে আমার কাজটা মনে হয় Q1 লেভেলেরই হয়েছে, কিন্তু একটা বায়াসনেস থাকে আর কি। থার্ড পার্টি বায়োলজি, কাউকে জিজ্ঞেস করলে হয়তো মানে ক্লিয়ার একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, থার্ড পার্টি এখন সে ট্রাস্টেবল হতে হবে। আপনি এরকম বাংলাদেশে ঘটনা ঘটছে কি জানেন, মনে করেন আপনি আপনার স্কিল আপনি শেয়ার করছেন একজনের সাথে, সে কি করছে সেই জিনিস আপনি মনে করেন আপনাকে লোকে আছে অন্য জায়গায় আপনার বাদ দিয়ে সাবমিট করে পাবলিশ করতে বলছে, ঠিক আছে। তো এই জন্য সে জিনিসটা জি ভাই, এই জন্য ভাই শুরুতে আসলে রিসার্চ আইডিয়া নিয়ে ডিসকাস করতে মাঝে মধ্যে একটু চিন্তা হতো যে আসলে এটা কতটুকু প্রাইভেসি আইডিয়া থাকবে। নিয়ে ডিসকাস করে সমস্যা নেই, আইডিয়া নিয়ে আমি ডিসকাস করি। আইডিয়া, আমার অনেক আইডিয়া আছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারবো, আপনি যদি পারেন করেন, সমস্যা নেই। কারণ হচ্ছে কি, এই আমি সময়ের অভাবে করতে পারতেছি না, ঠিক আছে, আমার আসলে এত পরিমাণ প্রেশার, যার ফলে করতে পারি না। আমি অনেক সময় শেয়ার করি অনেক কাজ যেগুলো আমার করার খুব ইচ্ছে, যেমন আমি আসলে যেমন আপনার এনিমেল সায়েন্স, এনিমেল নিয়ে যে কাজগুলো করি, যেমন আপনার এই যে অ্যান্টি অ্যান্টি অ্যাথালেটিক পটেনশিয়াল অফ লিনারল, এই একটা কাজ করছি, ভালো একটা জার্নালের কাছে, ঠিক আছে। এই কাজটা করছি, এটা ফুটবল সায়েন্সের কাছে। কিন্তু আমরা প্রোটিন পর্যন্ত, প্রোটিনের সাথে কম্পাউন্ডের লিগ্যান্ডের একটা ল্যাবে ইনভিট্রো করছি আর ইনসিলিকো করছি। বাট আমার একটা ইচ্ছা যে আমি ওটা প্রোটিন কি রকম এক্সপ্রেশন দিচ্ছে সেই জিনিসটা দেখবো, কিন্তু সেটার জন্য অনেক কস্ট, 2 4 5 লক্ষ 10 লক্ষ টাকা লাগে, তাই না? এটা তো আমার পক্ষে পসিবল না। বাট আমি এই আইডিয়াটা শেয়ার করি। এবং হচ্ছে তাছাড়াও আসলে অনেক আইডিয়া আছে যেগুলো বাংলাদেশে আপনি যদি করেন, সার্ভে বেসড অনেক কাজ আছে, ল্যাব বেসড কাজ আছে, কম্পিউটার ড্রাগ ডিজাইনের কাজ আছে, এরকম অনেক অহরহ কাজ আছে যেটা আপনি চাইলে করতে পারেন, এগুলো আইডিয়া শেয়ার করার কোনো সমস্যা নেই। বাট আর্টিকেলটা কমপ্লিট করছি, সেটা আসলে শেয়ার মানে আপনি একদম অথেন্টিক, আপনার একদম ট্রাস্টেবল পারসন ছাড়া শেয়ার করা উচিত হবে না, এটা একটা, এবং এটা ইথিক্যাল ওর মধ্যেও পড়ে না, ঠিক আছে। জি ভাই। এখন জার্নালের ব্যাপার হচ্ছে কি, আপনার কাজটা আপনি করছেন, মনে করেন যে আপনি ইনভিভো ইনসিলিকো সব করছেন, অনেক সব কাজ করছেন, কিন্তু আর্টিকেলের নোবেলিটি নাই, অর্থাৎ এই কাজটা আগে একজন করছে, তাহলে আপনি এটা Q1 কি কোনো জার্নালে আশা করতে পারেন না, ঠিক আছে। বাট আপনার কাজটা নোবেল কিন্তু সিম্পল কাজ, তখন আপনার Q1ও যেতে পারে। আমাদের একই ধরনের কাজ কখনো Q1, কখনো Q2, কখনো নন ইনফেক্টেডও গেছে। এটা আসলে ডিপেন্ড করে, অনেক সময় লাকের উপরও ডিপেন্ড করে, অনেক সময় কাজের নোবেলিটির উপরও ডিপেন্ড করে।
ঠিক আছে। নোবেলিটি হচ্ছে একদম একদম বেশি নোবেলিটি আছে একটা, আবার হচ্ছে মডারেট নোবেলিটি আছে, একটা লেস নোবেলিটি আছে। ঠিক আছে, এর নোবেলিটির উপর ডিপেন্ড করেও অনেক সময় যায়। আবার অনেক সময় নাম্বার অফ সাবমিশন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে জানালে এডিটররা অনেক সময় ভালো করে চেক না করে রিজেক্ট করে দেয়। তো এগুলো আসলে ফ্যাক্ট কাজ করে। তবে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে ফ্যাক্ট হচ্ছে লাক। লাক সবচেয়ে বড় ফ্যাক্টর। যদি আপনার লাক ফেভার না করে, আপনি আসলে যত ভালোই কাজ করেন না কেন, Q1 Q তো আসলে হবে না। ঠিক আছে। জি ভাই। জি। আর কোনো প্রশ্ন? আপনারা প্রশ্ন ফ্র্যাঙ্কলি ফ্রিকুয়েন্টলি করতে পারেন, এটা কোনো প্রবলেমই না। আপনারা প্রশ্ন করতে, বেশি প্রশ্ন করলে আপনারা শিখতে পারবেন বেশি, এটাই স্বাভাবিক। ঠিক আছে। প্রশ্ন করেন, আমি অ্যান্সার সেগুলো দিব। বসছি তো আসলে এই জন্যই ক্লাসে, যে আসলে যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে। এই আলটিমেটলি যদি শিখতে না পারেন, এটা আসলে আমার কাছেও খারাপ লাগবে। ঠিক আছে। বুঝতে না পারলে, যদি সব জায়গায় বুঝতে পারেন না, সেই জায়গাগুলো যদি বলেন, তাহলে আমি সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। কারো কি কোনো প্রশ্ন নাই? ভাইয়া আমি হচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে রিসার্চ করতে চাই আর কি। এখন এদিকের জন্য কোন ধরনের জার্নাল থেকে পড়লে ভালো হবে, বা পরিচিত কোনো কয়েকটা থাকলে বললে ভালো হতো। জার্নালের সাথে তো, জার্নালের যদি সোশ্যাল সায়েন্সের বলেন, আপনার সেই টপিকের উপর ডিপেন্ড করবে। সোশ্যাল সায়েন্সের অনেক টপিক আছে। কেউ মানে সমাজের বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করে, সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে অনেক কাজ করে। তো আমি সাইকোলজি হচ্ছে জার্নাল আছে। ক্রিমিনোলজি নিয়ে কাজ করতে চাই আর কি। অনেক, আপনি যদি ওই অ্যাবাস্ট্রাক্টকে সার্চ করেন, আপনার অনেক জার্নাল চলে আসবে। ঠিক আছে। গুগল স্কলার হচ্ছে এমন একটা জিনিস, যেখানে হচ্ছে আপনি যেই টপিকে সার্চ করবেন ভাই, সেই টপিকের আর্টিকেল পাবেন, সেই টপিকের জার্নাল পাবেন। আপনি জাস্ট গুগল স্কলার সার্চ করেন, যে আপনি ক্রিমিনোলজি নিয়ে সার্চ করেন, দেখবেন আপনি জার্নাল কারে কয়, আর গুগল স্কলার যাবেন। এখানে লিখবেন ক্রিমিনোলজি, না আপনি ক্রিমিনোলজি, এই তো, মানে আপনি ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স। পুলিশ, আপনি মানে মাওলানা ভার্সন নিতে পারেন। না না, ছোট